সবাইকে শুভ সন্ধ্যা এবং সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে আজকে যুক্ত হবার জন্য। আমরা শুরু করবার আগে কিছু ঘরের নিয়ম কানুন বলে দিচ্ছি। সবাইকে অনুরোধ করব আপনাদের মুঠোফোনটিকে সাইলেন্ট অথবা বন্ধ রাখবেন আমাদের আলোচনা চলাকালীন সময়ে। এবং আমাদের এখানে দুটো এক্সিট গেট আছে, ওই পাশে একটা দরজা আছে, এই পাশে একটা দরজা আছে। আমরা মূলত এই দরজাটাই ব্যবহার করব যাওয়া আসা করবার জন্যে। আর আমাদের ওয়াশরুম এখান থেকে হাত থেকে বের হলে ডান দিকে দুটো ওয়াশরুম আছে, আপনারা সেটি প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। আর আমার মনে হয় আমরা প্রথমে আলোচনা শুনবো কিছুক্ষণ, এরপরে আপনাদের সঙ্গে আমরা একটা প্রশ্নোত্তর পর্বে যাব। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা লিখেও রাখতে পারেন পরবর্তীতে মনে রাখার জন্যে। আর আমরা আবারও মনে করিয়ে দিতে চাই যে আমাদের এই জায়গাটা একটা নিরাপদ জায়গা, কাজেই আপনারা যদি কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হন, কোনো ধরনের অসুবিধার যদি আপনারা সম্মুখীন হন, তাহলে আপনি আমাদেরকে জানাতে পারেন, আমাকে জানাতে পারেন, অথবা এখানে সাইদি আছে তাকে জানাতে পারেন। আহ এই কথাগুলো মনে রাখতে বলে আমরা শুরু করছি। আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন ডক্টর আদনান হোসেন। আদনান হোসেন তার দীর্ঘ স্কলারলি ক্যারিয়ার এবং বিশেষত বাংলাদেশের হিজড়া জনগোষ্ঠী থেকে শুরু করে যারা যৌন বৈচিত্র্যময় জনগোষ্ঠী থেকে উনি দীর্ঘ সময় ধরে কাজ করেছেন। আদনান হোসেন বর্তমানে উট্রেক্ট ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করছেন এবং তিনি বর্তমানে একটা ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছেন। হয়তো অদূর ভবিষ্যতেই তিনি আরেকটি বিশ্ববিদ্যালয়ে জয়েন করবেন, আমরা যতদূর জানতে পেরেছি। আহ, তবে বর্তমানে তিনি জেন্ডার স্টাডিজ এবং ক্রিটিক্যাল থিওরি উপরে গ্র্যাজুয়েট জেন্ডার প্রোগ্রামে উট্রেক্ট ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন। তিনি একই সঙ্গে ইউরোপিয়ান রিসার্চ কাউন্সিলের পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে ইউনিভার্সিটি অফ আমস্টারডামে কাজ করেছেন এবং এর আগে তিনি ভিজিটিং স্কলার হিসেবে ইউনিভার্সিটি অফ দ্য ওয়েস্ট ইন্ডিজ অ্যাট সেন্ট অগাস্টিন ক্যাম্পাস ইন ট্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে কাজ করেছেন। আদনান হোসেনের অনেকগুলো পাবলিকেশন দেশ বিদেশের বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে, মূলত বিদেশের জার্নালেই বেশি প্রকাশিত হয়েছে যদি আমি ভুল না করে থাকি। 2022 সালের এপ্রিলে আদনান হোসেনের বই বিয়ন্ড ইম্যাসকুলেশন, প্লেজার অ্যান্ড পাওয়ার ইন দ্য মেকিং অফ, সবাইকে অনুরোধ করবো আবারও যে আপনাদের মুঠোফোনটি নীরব রাখার জন্য। আদনান হোসেনের বই 2022 সালের এপ্রিল মাসে বিয়ন্ড ইম্যাসকুলেশন, প্লেজার অ্যান্ড পাওয়ার ইন দ্য মেকিং অফ হিজরা ইন বাংলাদেশ, এই বইটি প্রকাশিত হয়েছে। এবং এরপরে তার দ্বিতীয় বই, যেটি একটি যৌথ প্রকাশনা, বাধাই, হিজরা খোয়াজাসিরা ট্রান্স পারফরমেন্স অ্যাক্রস বর্ডার্স ইন সাউথ এশিয়া, এই বইটি প্রকাশিত হয়েছে। মূলত হিজরা জনগোষ্ঠী, কিংবা আমরা যদি ট্রান্স জনগোষ্ঠী হিসেবে চিন্তা করি, তবে গ্লোবাল স্কলারশিপে ইন্ডিয়ার যে এক ধরনের প্রাধান্য আছে, সেই প্রাধান্যের ধারণাকে চ্যালেঞ্জ করবার জন্য কিছুটা, যে অন্যান্য সাউথ এশিয়াতে অন্য দেশগুলো রয়েছে, সেই দেশগুলোতে এই একই জনগোষ্ঠীর বিভিন্ন রকমের যেই পরিবর্তন, অবস্থান, রূপান্তর, সেই জায়গা থেকে মূলত মুসলিম পরিচয়ে ধারী জনগোষ্ঠীদের মাঝে এই চরিত্রটি বা এই পরিচয়টি কিভাবে কাজ করে সেটির জানবার একটা আগ্রহের জায়গা থেকে এই যৌথ রচনাটি করা হয়েছিল। আমরা আর দেরি না করে আমাদের আজকের আলোচনা, যেটি রিফিগারিং হিজরাস মিনিং, কনটেক্সট অ্যান্ড কমিউনিটি ইন বাংলাদেশ, এই আলোচনাটাতে শুরু করতে যাব। এবং আদনান হোসেন মূলত বাংলাদেশের হিজড়া জনগোষ্ঠীদের যেসব মূলত রিচুয়ালিস্টিক প্র্যাকটিসেস আছে সেগুলোর উপরে আলোকপাত করবেন। উনি ধরনের দীর্ঘ আহ, গবেষণার ইতিহাসের জায়গা থেকে যেই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন এবং যেই যেই বিষয়গুলোর সম্মুখীন হয়েছেন সেগুলো আমাদের সঙ্গে উপস্থাপন করবেন। আমরা আর দেরি না করে ডক্টর আদনান হোসেনের কাছে চলে যাচ্ছি। থ্যাংক ইউ সবাইকে। আসলে প্রথমে আমি একটা কথা বলতে চাচ্ছি যে আমাদের দেশে, মানে যতটুকু আমি দেখি, যদি আমি দেশে এখন অ্যাক্টিভলি বহু বছর ধরে নাই, 2007 সাল থেকে নাই, কিন্তু ক্রিটিক্যাল সোশ্যাল সায়েন্স বা হিউম্যানিটিস এইসব বিষয়ে যে গবেষণা, সেগুলোর মানে আলোচনা করবার যে ক্ষেত্র বা বলা যায় স্পেস খুবই কম, সীমিত। ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রেও এরকম আমি অতটা দেখি না, হয়তো আমার জানা নেই। তো সেদিক থেকে এই ধরনের একটা উদ্যোগ শুধু আমি এর আগে আমি দেখলাম আরো অনেকেই, আমি মানে নিয়মিতভাবে ফলো করি পেজটা দ্রিকের, যে এই যে এরকম একটা মানে সুযোগ করে দেওয়া এবং মানুষজন এসে তাদের গবেষণাটা সবার সাথে শেয়ার করতে পারছে, এটা আমি মনে করি এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট কাজ। সেদিক থেকে আমি মানে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাচ্ছি দৃককে। এবং একই সাথে আমি আলোচনা শুরু করার আগে সাইদের গুরুকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এই দাওয়াত দেওয়ার জন্য। আমার আসলে ঠিক দৃকের সাথে আর এমনি কোনো যোগাযোগ ছিল না, অনেকটা হঠাৎই ওনার সাথে এভাবে হয়ে গেল বিষয়টা, বাট সেজন্য আপনাকে বিশেষ করে ধন্যবাদ। তো আমি আসলে এই আলোচনাটাতে যাবার আগে আমি যেটা করতে চাচ্ছি আজকে, মূলত
কি করতে চাচ্ছি সেটা আমি দুটো জিনিস করতে চাচ্ছি। একটা হচ্ছে কি যে এই হিজড়া অ্যাজ এ সোশ্যাল গ্রুপ বা অ্যাজ এ ক্যাটাগরি এটা কিভাবে বিভিন্ন সময়ে এবং বিভিন্ন কনটেক্সটে এটা টেকেন আপ, হাউ ইট ইজ বিং টেকেন আপ এবং how it is represented. So I'm going to be focusing more on those aspects rather than on hijra subjectivity. বা যেহেতু আমি একজন এথনোগ্রাফার বা এথনোগ্রাফিক মেথড আমার ডমিনেন্ট ফর্ম অফ রিসার্চ মেথড, সো সেক্ষেত্রে আমি ঠিক ওই দিকে যাব না, বাট আই এম শিওর যে আমরা ওগুলো মানে আলোচনার সময় এরকম বিভিন্ন স্কোপ আসলে তখন ওগুলো নিয়ে কথা বলতে পারবো। তো যেটা আমি প্রথমেই করতে চাচ্ছি যে কেন আসলে এই বিষয়টা নিয়ে কথা বলবো, মানে উই ক্যান টেক ইট ফর গ্রান্টেড, কারণ বাংলাদেশে এটা এখন অত্যন্ত মেইন স্ট্রিম বলা যেতে পারে। যেমন এই গত সপ্তাহে প্রথম আলো পত্রিকাতে প্রথম পেজে দেখলাম যে হিজড়া নিয়ে একটা আলোচনা, একদম ফ্রন্ট পেজে তাদের জীবন মান। তো এটা অনেক ফ্রন্ট লাইন এবং অনেক মেইন স্ট্রিম গত 10-15 বছরে, যেটা আগে ছিল না। সো এটার জন্য হয়তো উই ক্যান টেক ইট ফর গ্রান্টেড, বাট এটা একটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, যেই প্রেক্ষাপটের এগেনস্টে আমরা এটাকে সিচুয়েট করলে হয়তো আরো ভালোভাবে বা হয়তো অন্য একটু ভাবে বুঝতে পারবো। আচ্ছা, এটা কি এখানে দেবে? ওকে। সো প্রথমে আমি যেই বিষয়ে বলতে চাচ্ছি, সিচুয়েটিং হিজড়াস ইন এ গ্লোবাল কনটেক্সট, রাইট? সো গ্লোবাল এবং লোকাল এইভাবে বলতে চাচ্ছি, মানে দ্যার ইজ অলওয়েজ এন এলিমেন্ট অফ দ্য লোকাল ইন দ্য গ্লোবাল অ্যান্ড ভাইস ভার্সা। তো প্রথম যে বিষয়টাকে আমি মানে নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আসলে মানে কলোনিয়াল পিরিয়ডে হিজড়া নিয়ে একটা ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়, বিশেষ করে যখন ব্রিটিশ কলোনিয়ালিস্টরা এখানে আসেন। সো দে ওয়ার রিয়েলি পাজলড, এরা পাজলড, ইন্ট্রিগড, এরা বুঝতে পারছে না যে এই জেন্ডার অ্যাম্বিগুইটি, জেন্ডার অ্যাম্বিগুয়াস এই সাবকালচার এটা কিরকম বিষয়, বিকজ এটা ডিফিকাল্ট টু ক্যাটাগরাইজ করা যাচ্ছে না, এবং তাদের যে এক ধরনের ক্লাসিফিকেটরি ইম্পারেটিভস বা মাইন্ড সবকিছু ক্লাসিফাই করবার যে প্রবণতা বা চেষ্টা, যেটা কলোনিয়ালিজমের এক ধরনের প্রজেক্ট। তো সেটার ক্ষেত্রে দেখা যাচ্ছে হিজড়া একটা মানে সোর্স অফ ডিসকমফোর্ট তাদের জন্য, এবং এটাকে ম্যানেজ করতে পারছে না। তো তখন তারা যেটা চাইলো যে এটাকে কিভাবে কন্টেন্ট করা যায়, কিভাবে ইরাডিকেট করা যায়, এবং এই প্রচেষ্টা তারা এটাকে ক্রিমিনালাইজও করে। এবং সেই ক্রিমিনালাইজেশনের অংশ হিসেবে দুটো আইন তারা তৈরি করে। একটা হচ্ছে 1861 সালে, যেটাকে আমরা বাংলাদেশে মোটামুটি হয়তো অনেকে আপনারা পরিচিত, সেকশন 377। যদিও এটা স্পেসিফিক্যালি হিজড়াকে টার্গেট করে করা না, বা এটা এক ধরনের যৌনতাকে টার্গেট করে করা, বাট এটার একটা ইনডিরেক্ট ইম্প্যাক্ট ছিল হিজড়াদের উপরে। এবং তারপরে 1871 সালে আরেকটা আইন হয় যেটাকে বলা হয় সিটিএ, ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট, উইচ ওয়াজ আ সিরিজ অফ লেজিসলেশনস, and it was not also specific to the Hijra community, but Hijras were one of the groups that got classified as criminal tribes, one of the criminal tribes, and they were deemed as habitual criminals, right? So এই ধরনের চিন্তা ভাবনা ওইটাতে ছিল, যেটা অবশ্যই এখন আর ভারতে নাই, ডিনোটিফিকেশন হয়ে প্রায় 60-65 বছর আগে এটা বাতিল হয়ে গেছে। তো এই ধরনের একটা পরিস্থিতি ছিল, এবং এখানে যেটা উল্লেখযোগ্য যে এই আইনগুলো ওরা কেন করলো, এখানে এটা উল্লেখ করা দরকার। প্রথম কথা হচ্ছে কি, ইট ওয়াজ নট জাস্ট দ্যাট দে ওয়ার ট্রাবল বাই ইট এন্ড দে ওয়ান্টেড টু eradicate it, but also I think part of the motivation was that তারা মনে করতো যারা ব্রিটিশ কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেটর ছিল ওখানে, দে মাইট বি অ্যাডিক্টেড টু সাম অফ দিস প্র্যাকটিসেস। সো ওইটার কারণেও এটা একটা বিষয় ছিল। এবং আরেকটা কথা যেটা উল্লেখ করতে চাই, যে ইন্ডিয়ান যে মিডল ক্লাস ছিল তারাও কিন্তু ওয়ার অফটেন কমপ্লিসিট উইথ দ্য ফর্মুলেশন অফ দিস ল। সো আমাদের এখানে এই জন্য এটা বলতে চাইলাম, যেটা হচ্ছে ইন্টারেস্টিং, যে আসলে কলোনিয়ালিজমের রিডিংটা অনেক ক্ষেত্রে একটু বেশি সিম্পলিস্টিক হয়, এটা অনেক, এটার ইম্প্যাক্টটা অনেক ক্ষেত্রে অনেক রাপচার্ড, বিশেষ করে যদি আমি হিজড়াদের ক্ষেত্রে বলি। এবং ওই ধরনের মাইন্ডসেটটা যে হিজড়াদেরকে যেভাবে দেখা হচ্ছে এখন, এটা আমি আরো পরে ব্যাখ্যা করব, এবং যেটা কলোনিয়াল পিরিয়ডে ইন্ডিয়ান মিডল ক্লাসেস মানে যারা এটাতে যুক্ত ছিল বা যারা অ্যাডভাইস করেছে, ওইটার একটা কন্টিনিউশন আমরা এখনো দেখি। তো এটা বলা যেতে পারে যে ওয়ান অফ দ্য ফার্স্ট পয়েন্টস ইন হিস্ট্রি around which there was substantial বা formidable literature. Now it was not necessarily scholarly, but travelogue বা বিভিন্ন ধরনের ব্রিটিশ কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে এই বিষয়গুলোকে ক্যাটালগ করার এটা একটা দেখা যাচ্ছে যে বলা যেতে পারে প্রথম চেষ্টা। এরপরের আরেকটা বিষয় যেটা বলতে চাচ্ছি, এলজিবিটি মুভমেন্ট, যেটা লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার মুভমেন্ট, যেটা মূলত আমেরিকান কনটেক্সটে 70-এর দশকে এইচআইভি এইডস একটু পরে আসলো, মানে সিভিল রাইটস মুভমেন্ট যেটা বলতে চাচ্ছি, বা ভিয়েতনাম ওয়ার, এইসব যে প্রেক্ষাপট বা নারীবাদী আন্দোলন, এইসব প্রেক্ষাপটকে কেন্দ্র করে যে এলজিবিটি মুভমেন্টটা তৈরি হয়, এই মুভমেন্টটা কিন্তু পরবর্তীতে গ্লোবালাইজ করা শুরু করে এবং সারা পৃথিবীতে বিভিন্ন দেশে এটা ছড়াতে শুরু করে। এবং তখন যেই ঘটনাটা ঘটলো, দুটো ঘটনা ঘটলো। এক হচ্ছে গিয়া
there was suddenly an interest to find an example of alternative way of doing gender and sexuality. So এখানে তো ওয়েস্টে একটা নির্দিষ্টভাবে জেন্ডার এন্ড সেক্সুয়ালিটি অর্গানাইজড হচ্ছে, অল্টারনেটিভ এক্সাম্পল কোথায় আছে? এবং সেখানে there was an element of over romanticization. ইন্ডিয়াকে তখন মনে করা হতো যে ইট ওয়াজ এ সোসাইটি দ্যাট ইজ মোর টলারেন্ট দেন দ্য ওয়েস্ট, তো দ্যার ওয়াজ এন এলিমেন্ট অফ ওভার রোমান্টিসাইজেশন, রাইট? ওইরকম একটা ব্যাপার ছিল। এবং একই সাথে আরেকটা ট্রেন্ড ছিল যে এই সাবজেক্টগুলো ওয়ার প্রি পলিটিক্যাল টু দ্য এক্সটেন্ট দ্যাট দে নিডেড ক্যাচিং আপ, যেটা এখন পর্যন্ত ঠিক একটা ব্যাকওয়ার্ড এবং রিগ্রেসিভ এভাবে দেখা হতো, যেটার প্রমাণটা আমরা দেখতে পারি যেমন ইলগা, ইন্টারন্যাশনাল লেসবিয়ান অ্যাসোসিয়েশন, বা বিভিন্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এরা যে বিভিন্ন রিপোর্টগুলো তৈরি করা শুরু করলো 80s থেকে শুরু করে, সেখানে দেখানো হচ্ছে যে শুধুমাত্র ওয়েস্টের যে আইডেন্টিটিসগুলো সেগুলি একমাত্র সিভিলাইজড আইডেন্টিটি, দ্যাট ইজ দ্য অনলি ওয়ে টু বি লিবারেটেড না, এবং অন্যান্য আইডেন্টিটিসগুলো এগুলো এখন একটা প্রি পলিটিক্যাল স্টেজে আটকে পড়ে আসে, এবং এগুলোকে কিভাবে সাইমultaneously দুটো কন্ট্রাডিক্টরি হলে দুই ধরনের ট্রোপসই আমরা মূলত স্কলারশিপের মধ্যে দেখতে পাই, বিশেষ করে এলজিবিটি মুভমেন্ট এবং হিজরাকে কেন্দ্র করে, এবং তখনই হিজরা ফিগার ব্যাপক লেখাপত্র আমরা দেখতে পাই। এরপরে যেটা আমি মনে করি খুব উল্লেখযোগ্য সিচুয়েট করার জন্য, সেটা হচ্ছে কি যে লিগ্যাল রেকগনিশন, যেটা আইনি স্বীকৃতি, এটা গত 10 থেকে 15 বছরের ঘটনা, এবং ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল সবগুলো দেশে এটার একটা স্বীকৃতির বিষয় আসছে, অনেক জায়গায় তৃতীয় লিঙ্গ হিসেবে, অনেক জায়গায় হয়তো স্বতন্ত্র জেন্ডার হিসেবে, এবং এটা একটা অত্যন্ত ইন্টারেস্টিং বলা যেতে পারে মাইলস্টোন, যেটাকে কেন্দ্র করে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয় এবং ব্যাপক লেখালেখি শুরু হয়, এবং বিশেষ করে এই কমিউনিটিস হ্যাজ বিন রেকগনাইজড অ্যাজ দ্য কালচারাল ক্যাটাগরি অফ থার্ড জেন্ডার বা কালচারাল ক্যাটাগরি অফ ডিস্টিংক্ট জেন্ডার ফর সেঞ্চুরিজ। সো এটা আরেকটা প্রশ্ন যে কেন এত বছর ধরে যেটা কালচারালি রেকগনাইজ, হোয়াট ডাজ ইট মিন ফর এ কালচারালি রেকগনাইজড কমিউনিটি টু বি রেকগনাইজড লিগালি? তো এটা নিয়ে আমার লেখা আছে, পার্টিকুলারলি কি কন্টেক্সটে হলো, বাট সেই আলোচনা আমি যেতে চাচ্ছি না। বাট হোয়াট আই ওয়ান্টেড টু ড্র আওয়ার অ্যাটেনশন টু ইজ দ্যাট এই লিগাল রেকগনিশনের ফলে ব্যাপক আগ্রহের তৈরি হয়েছে ইন্টারন্যাশনালি, এবং একটা বড় আগ্রহের কারণ হলো যে এখানে কিছু মানে স্টেরিওটিপিক্যাল ট্রোপস আছে, যে কি মনে করে পশ্চিমে, তারা হয়তো মনে করছে যে এইসব দেশগুলো ব্যাকওয়ার্ড, এবং এরকম একটা ধারণা। সো এটা ওয়াজ এ কাইন্ড অফ পাজলিং যে এটা কিভাবে সম্ভব। যেমন পাকিস্তানের কথা যদি বলি, যে এরকম একটা মুসলিম প্রধান বা মুসলিম আধিপত্যবাদী দেশে ট্রান্সজেন্ডার বিল অফ রাইটস খালি রেকগনিশন না, they have one of the world's most progressive transgender bill of rights, at least on paper, the document. প্র্যাকটিসটা আরেকটা অন্য আলোচনার বিষয়। এবং একটা প্রশ্ন যেটা এই এখানে ইন্টারেস্টিং টু আস্ক ইজ দিস রিলেশনশিপ বিটুইন সেম সেক্স সেক্সুয়ালিটি এবং জেন্ডার ভ্যারিয়েন্স, এই দুইটার মধ্যে আসলে রিলেশনশিপটা কি? কেন কিছু সোসাইটিস অ্যাকসেপ্ট করছে জেন্ডার ভ্যারিয়েন্স বাট নট সেম সেক্স সেক্সুয়ালিটি? সো দ্যাটস এ কোয়েশ্চেন দ্যাট কিপস কামিং ব্যাক আমাদের এখানে, যদি এটা হয়তো ডাইরেক্টলি অ্যাড্রেস করা হয় না। সো এটা একটা আমি মনে করি ইম্পর্টেন্ট মাইলস্টোন টু কিপ ইন মাইন্ড। তারপরে গত 10-15 বছরে আরেকটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে, যেটাকে বলা যেতে পারে দ্য রাইজ অফ দ্য ইন্টারসেক্স মুভমেন্ট। আপনারা যদি খেয়াল করে থাকেন যে গত 10 বছর আগেও 15 বছর আগেও এলজিবিটি যেভাবে ইনিশিয়ালিজমটা বা অ্যাক্রোনিমটা আমরা দেখি, সেখানে কখনো আই ছিল না। এখন কিন্তু আর কেউ এলজিবিটি রাখেন, এলজিবিটি কিউআই। সো দ্যার ইজ দিস ইনক্লুড মানে অ্যাডিশন অফ আই না। তো ইন্টারসেক্স রাইটস মুভমেন্টটা কিন্তু অত্যন্ত নতুন, যদিও আমাদের এখানে বরাবরই হিজড়াদেরকে একভাবে ইন্টারসেক্স মনে করা হতো, কিন্তু তারপর ইন্টারসেক্স একটা ডিস্টিংক্ট কনস্টিটিউয়েন্সি হিসেবে আগে আবির্ভূত হয়নি, যেটা এখন বাংলাদেশে আবির্ভূত হয়েছে এবং ইন্টারন্যাশনালি হয়েছে, এবং এটা হিস্ট্রি অনলি অফ মানে 10 থেকে 15 বছরের। এবং এইটার ফলে একটা নতুন ধরনের আগ্রহের তৈরি হয়েছে। এবং একটা ইন্টারেস্টিং এক্সাম্পল হলো অরুন্ধতী রায়ের যে একটা বই, এ মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস, হয়তো আপনারা অনেকে পড়ে থাকতে পারেন। সেই বইয়ের মধ্যে একটা ক্যারেক্টার আছে, যে ক্যারেক্টারটাকে উনি একই সাথে ইন্টারসেক্স বলছে, হার্মাফ্রোডাইট, ট্রান্সসেক্সুয়াল, ট্রান্সভেস্টাইট। সো শি ইজ অল্টারনেটিং বিটুইন দ্য টার্ম। যারা ইন্টারসেক্স মুভমেন্ট যেটা সাউথ এশিয়াতে তৈরি হয়েছে গত 15-20 বছর, 10-15 বছর ধরে, যেটা বললাম, তারা কিন্তু দে আর রিয়েলি প্রোটেস্টেড এগেইনস্ট দ্য ডিপিকশন of 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 them being in that sort of open-ended manner, যে এবং তারা যেটা বলতে চাচ্ছে যে গত 10-15 বছর ধরে আমরা যতটুকু অ্যাক্টিভিজম করে যেই ধরনের একটা পাবলিক ডিসকোর্স তৈরি করার চেষ্টা করলাম, যে আমরা একটা ডিস্টিংক্ট কনস্টিটিউয়েন্সি হিজড়াদের থেকে আলাদা, সেটা সে এক এক মানে কি বলে ব্রড ব্রাশ, যেহেতু একজন মানে জনপ্রিয় লেখক হিসেবে তার লেখার প্রভাবটা কিন্তু মানুষের পারসেপশনের ক্ষেত্রে অনেক ব্যাপক। তো এবং অবশ্য শি ডিসমিস দোজ ইয়েটা মানে তাদের ওই ক্লিটা, এবং অফকোর্স শি হ্যাজ দ্য পোয়েটিক লাইসেন্স বা ফিকশন হিসেবে বাট আই থিঙ্ক শি ডিডন্ট ডু হার হোমওয়ার্ক রাইট এই ক্ষেত্রে। এবং
And of course, maybe I don't want to blame one particular ইয়েকে, কারণ আমাদের এখানে যদি লং হিস্ট্রি অফ কনফ্লেটিং, এই কনফ্লেশনটা I will talk about it more আরো পরবর্তীতে হয়তো পরের স্লাইডে, বাট দিস কনফ্লেশন ক্যান বি কোয়াইট প্রবলেম্যাটিক, না? যেমন ইন্টারসেক্স কমিউনিটির পয়েন্ট অফ ভিউ থেকে যারা তাদের অধিকারের জন্য আলাদা কাজ করার চেষ্টা করছে এবং তাদের অধিকারের বিষয়গুলোকে সামনে আনতে পারতেছে না বিকজ অফ দিস কালচারাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল কনফিউশন অ্যান্ড কনফ্লেশন। ফাইনালি আমি যে কথাটা বলতে চাচ্ছি যে এই যে সেক্সুয়ালিটি, জেন্ডার, এগুলোর যে ফিল্ড ফরমেশন, আমরা যদি ওয়েস্টের দিকে তাকাই, মানে আমি হয়তো ওয়েস্টকে সেন্টার করার চেষ্টা করছি না, বাট টু সাম এক্সটেন্ট ইট ইজ আনঅ্যাভয়েডেবল। যেহেতু স্কলারশিপটা আমরা ইংরেজিতে লিখছি, অর্থাৎ আমারগুলো ইংরেজিতে লেখা, এবং অনেক ক্ষেত্রে আমাদেরকে ওয়েস্টকে এঙ্গেজ করতে হয় ইভেন টু বি অ্যাকসেপ্টেবল। ওটার আরেক ধরনের পলিটিক্স, উই ক্যান কাম ব্যাক টু ইট। তো যেটা দেখা যাচ্ছে যে এই ফিল্ড ফরমেশনের হিস্ট্রিগুলোতে এই গ্লোবাল সাউথ বা গ্লোবাল সাউথের যে জেন্ডার অ্যান্ড সেক্সুয়াল ট্রান্সগ্রেশন, এইগুলোর যে একটা ভূমিকা, এটা এখন মাত্র নতুন করে ব্যাপকভাবে অ্যাকনলেজ হচ্ছে বা হওয়ার মতো। ফিল্ড ফরমেশনগুলো তো অনেকখানে দেখানো যাচ্ছে যে এটা একেবারেই ওখানকার ভিতরের আন্দোলন, তাদের ভিতরে হয়তো বা কিছু ইউনিভার্সিটি মিলে একটা ফিল্ড ফরমেশন করে দিয়েছে। কিন্তু আসলে বহু বছর ধরে বিভিন্নভাবে এই গ্লোবাল সাউথের এই ধরনের জেন্ডার অ্যান্ড সেক্সুয়াল সাবজেক্ট পজিশনসগুলোর সাথে যে এনকাউন্টার, এগুলো নিয়ে যে লেখাপত্র, এগুলো একটা ব্যাপক প্রভাব আছে। এবং আমি মনে করি এটা খুবই সিগনিফিকেন্ট, আমরা কিভাবে জিনিওলজি করি, জিনিওলজিটা কি করছি। এবং সেক্ষেত্রেও এটা বলছে যে এই ডিবেটে, এখন যে ডিবেটটা হচ্ছে, যে আসলে আমরা এটার একটা এক্সাম্পল দিই। আপনারা যদি এডিটেড কালেকশন দেখেন ইংরেজিতে লেখা, র্যান্ডমলি যদি ইফ ইউ পিক আউট 10 edited collections on LGBTQ issues or gender and sexuality, it is highly likely that you will find at least one entry on the Hijras. So there is this tokenistic inclusion, সবগুলোতে এন্ট্রি ইনক্লুড করা হয়, বাট what is not done is to take a Hijra perspectives seriously. What does it mean to take this subculture or group of people seriously in terms of rethinking epistemology বা methodology, বা আপনি ট্রানজেন্ডার স্টাডিজকে কিভাবে করে নতুন করে ভাবছেন? তো সেই কাজটা হয় না। তো সেদিক থেকে আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট, এবং এর একে কেন্দ্র করে ব্যাপক ধরনের আগ্রহ এবং লেখালেখি বা কাজের একটা সূত্র তৈরি হয়েছে এই সোশ্যাল গ্রুপকে নিয়ে। আমি একটু সংক্ষেপে মেথডস এবং এন্টেঙ্গেলমেন্ট একটা দুটাকে বলতে চাচ্ছি। গবেষণা পদ্ধতি আমি খুব অল্প বলবো, পরবর্তীতে Q&A তে হয়তো ব্যাপক বলতে পারি। আমি যত ছবি দেখাবো সবগুলো আমার নিজস্ব তোলা ছবি, এবং আমি এখানে কোনো ফটো ক্রেডিট ইনসার্ট করিনি। এই ছবিটা প্রায় 2000 সালের দিকে হতে পারে, আই ডোন্ট এক্স্যাক্টলি রিমেম্বার। আই হ্যাভ বিন এঙ্গেজড উইথ দিস কমিউনিটি ইন ভেরিয়াস ক্যাপাসিটিস, প্রায় 20 বছরের বেশি হয়ে গেছে। এবং আমার ট্র্যাজেক্টরিতে এটা বলা যেতে পারে, আই ওয়াজ নট মিনিং টু বি অ্যান একাডেমিক or meaning এই অর্থে বিষয়টা এরকম ছিল। It was quite accidental that I thought that maybe that's what I mean I could do, যাই হোক I'm still doing that. আর মেথড বলতে যদি কারো এরকম প্রশ্ন থাকে পদ্ধতিটা কি, প্রথাগত ভাষায় বলতে গেলে যেটা হয় অনেক পার্টিসিপেন্ট অবজারভেশন এই ধরনের বলতে পারেন, বা আড্ডা বা ফ্রেন্ডশিপ বা এই ধরনের গুলো আমার মূলত বলতে পারি গবেষণার পদ্ধতি। এবং অনেক ক্ষেত্রেই গবেষণা করার জন্য বা সেটা নিয়ত নিয়ে আপনি যে মানুষের সাথে কথা বলা বা কাজ করা, তার অনেক আগে থেকে যেহেতু আমি যুক্ত ছিলাম, তো তার কারণে আমার ক্ষেত্রে আসলে পার্সোনাল এবং প্রফেশনাল যে বাউন্ডারিটা, ইট ওয়াজ অলওয়েজ ব্লার্ড। সো এটা আমি এইটুকুই খালি আপাতত বলবো। যেহেতু আমি রিপ্রেজেন্টেশনের বিষয়গুলো একটু ব্যাখ্যা করতে যাচ্ছিলাম এবং আনপ্যাক করতে যাচ্ছিলাম যে কিভাবে আসলে এই হিজরা সোশ্যাল গ্রুপ অ্যাজ এ ক্যাটাগরি, এই ক্যাটাগরিটার রিপ্রেজেন্টেশনটা কি, ডমিনেন্ট রিপ্রেজেন্টেশনসগুলো, সেইটাকে আমি একটু ব্যাখ্যা করতে চাই বা আলোচনায় আনতে চাচ্ছি। আপনারা যদি কেউ মানে ইন্টারনেটে সার্চ করেন, গুগল করেন, আপনারা দেখবেন যে কি কি ধরনের পপুলার টার্মস অ্যাভেলেবেল ইন্টারনেটে। আপনি দেখবেন যে একই সাথে এখানে আমার ইয়েতে স্লাইডে দেওয়া আছে যে পপুলার টার্মসের আন্ডারে দেখবেন এই সবগুলো শব্দ আপনি পাবেন। এটা যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে পাবেন তা না, এমনকি জার্নালিস্টিক রিপোর্ট বলেন বা এমনকি অনেক সময় একাডেমিক স্কলারশিপেও এরকম দেখা যাচ্ছে যে এই সব শব্দগুলো পাওয়া যাচ্ছে। এবং অনেক ক্ষেত্রেই এই যে শব্দগুলো ট্রান্সজেন্ডার, ট্রান্সসেক্সুয়াল, ট্রান্সভেস্টাইট, ইউনাক, হার্মাফ্রোডাইট, ইন্টারসেক্স, হোমোসেক্সুয়াল, অ্যান্ড্রোজেন আর নট নেসেসারিলি দ্য সেম থিং। বাট দিস মাইট বি এ লিটল বিট কনফিউজিং যে হাউ ইজ ইট পসিবল দ্যাট একই কমিউনিটি একই সাথে অল অফ দিস, to the point that it becomes almost difficult to pin down, না, to distill. So এইটাকে কিভাবে রিড করতে পারি, দুভাবে রিড করা যেতে পারে। একটা আমি যেভাবে রিড করি, একভাবে দেখা যেতে পারে যেটা আনগভর্নেবিলিটি বা রেসিলিয়েন্স হিসেবে দেখতে পারি, যে রিকলসিট্রেন্স, ক্যাটাগরাইজ করা যাচ্ছে না, না, মানে
there is always this, আমরা যখনই ক্রিটিক্যাল মানে যেভাবে আমরা স্কলারশিপ যখন তৈরি করতে যাই, এটার একটা ইফেক্ট হচ্ছে ডোমেস্টিকেশন, even if it is unintended. There is a way in which you want to, because human lives are so complex, when you want to write about it, you have to get rid of, or কিছু complexities আপনাকে এটাকে ইয়ে করতে হয়, and you cannot really allow all that complexities to emerge in your text unless you are like an excellent writer of the sort. I don't know that I am not. So এইখানে যেটা বলতে চাচ্ছিলাম যে এটাকে একভাবে দেখা যেতে পারে যে আসলে এটা একটা হিজ রেজিস্ট্যান্স টু বিং ক্যাটাগরাইজড, টু বিং গভর্নড। বাট আরেকটা যেটা প্রবলেম হয়, এইরকম ওপেন এন্ডেডনেস হওয়ার ফলে ইট বিকামস ডিফিকাল্ট, মানে অ্যানালিটিক্যালি ডিফিকাল্ট, বাট অলসো রিপ্রেজেন্টেশনাল ডিফিকাল্ট, বাট অলসো দ্য আদার প্রবলেম ইজ এটা অপারেশনের যে সোর্স সেটাকে ন্যাচারালাইজ করে বা নর্মালাইজ। যেটা আমি বলতে চাচ্ছিলাম যে তখন আপনি আর ভাগ করতে পারছেন না যে ইন্টারসেক্সকে আলাদাভাবে দেখার যে বিষয়টা, মানে এই এখন যেমন ইন্টারসেক্স কমিউনিটি উঠে আসছে, সে ফর এক্সাম্পল, এখন আপনার যদি সবগুলোকে একসাথে করে ফেলা হয় এবং একই মনে করা হয়, then that creates a different kind of problems. এবং যেটা অনেক ক্ষেত্রে দেখা যায়, যেমন নেপালে অনেক কন্টেক্সট ব্যাখ্যা না করে, যেমন তেসরি লিঙ্গ লেটস সে, এবং ওরা বলতেছে যত ক্যাটাগরি সবই তেসরি লিঙ্গের অংশ। But that may be interesting from one point of view, but it's also problematic because different communities and groups would have different kinds of issues that cannot all be addressed under one generic, all-encompassing, overarching একটা level না। So ওইটা একটা প্রবলেম, তো ওই দিকটাও মাথায় রাখতে হবে। But this is, I think, quite striking. আমরা যদি আবার ক্রিটিক্যাল স্কলারশিপের দিকে তাকাই বা পপুলার ইমাজিনেশনের দিকেও দেখি, আর একটা কমন ডেসক্রিপশন হচ্ছে যে থার্ড সেক্স বা থার্ড জেন্ডার। এটা অনেক আলোচিত, এবং যে আসলে বিষয়টা কি, কোনটা থার্ড সেক্স কোনটা থার্ড জেন্ডার, এটা নিয়ে অনেক ডিবেট আছে, এটা নিয়ে আমরা আসতে পারি, থার্ড বলা যাবে কিনা, এমনকি আমাদের দেশে যে স্বীকৃতি দিচ্ছে সেটাও কি আসলে কিসের স্বীকৃতি, এটা নিয়েও কনফিউশন আছে অনেকের মনে, আসলে কি এটা তৃতীয় লিঙ্গের স্বীকৃতি নাকি এটা অন্য কোনো স্বীকৃতি। উই ক্যান কাম ব্যাক টু ইট, but basically that is one of the dominant ways it was represented in scholarship, right? So it's a kind of a third sex and third gender. Remember that I mentioned about ওই যে over romanticization, so এটাকে দেখা হইতো যে মনে করে যে সোসাইটিতে দুয়ের অধিক জেন্ডার ক্যাটাগরি আছে সেই সোসাইটি মোর টলারেন্ট, এরকম একটা ধারণা বিষয়টা আসে, বাট দ্যাট ইজ নট নেসেসারিলি দ্য কেস না। কারণ একটা সোসাইটি তার তৃতীয় মানুষকে কিভাবে, যদি আমি ধরে নিই তৃতীয় ক্যাটাগরি কিভাবে ট্রিট করে, ডিপেন্ড করে হাউ ইট ট্রিটস ইজ সেকেন্ড ক্যাটাগরিজ। মানে ইটস নট দ্যাট আই এম কাইন্ড অফ র্যাঙ্কিং, যেভাবে সমাজ উপর র্যাঙ্ক করছে, এরকম অনেক বিষয় আছে। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম এবং দ্বিতীয় হতে ব্যর্থ হচ্ছে, তাদের তৃতীয় হতে যাচ্ছে। সো তৃতীয় ইজ নট অন ইকুয়াল ফুটিং উইথ দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। সো এই থার্ড জেন্ডার, এই আইডিয়ার ফর্মুলেশনের অনেক ধরনের লিমিটেশনস আছে। তো যাই হোক, বাট ইট ইজ ওয়ান অফ দ্য ডমিনেন্ট ওয়েজ হিজরাস আর রিপ্রেজেন্টেড। এবং আপনি যদি কমনলি সাউথ এশিয়া এবং বাংলাদেশে জিজ্ঞাসা করেন, তাহলে মানুষ কিন্তু যাদেরকে জিজ্ঞাসা করে, মানে অধিকাংশ মানুষই বলবে যারা হচ্ছে নাইদার ম্যান নর ওম্যান, এটা খুবই আরেকটা কমন ভাবে রিপ্রেজেন্ট করা হয়। এবং স্কলারশিপে আরেকটা বিষয় খুব গুরুত্ব মানে পেয়েছে আনটিল রিসেন্টলি, হুইচ ইজ দি ট্রোপ অফ ইমাস্কুলেশন। ইমাস্কুলেশন ইজ বেসিক্যালি, মানে ইটস এ সাইকোঅ্যানালিটিক টার্ম, বাট এই হিজরা স্কলারশিপে এটা ঠিক ওইভাবে সাইকোঅ্যানালাইসিসের অ্যাঙ্গেল থেকে ব্যবহার করা হচ্ছে না। ইটস ইউজ টু রেফার টু দ্য প্র্যাকটিস অফ হিজরাস গেটিং রিড অফ দ্য পিনিস অ্যান্ড দ্য টেস্টিস অ্যান্ড দ্য স্ক্রটাম, অর্থাৎ তাদের যে পুরুষাঙ্গ এবং অন্ডকোষ এগুলোকে যে কেটে ফেলার বিষয়টা। ইট ইজ ইম্পর্টেন্ট টু এমফাসাইজ, হয়তো অনেকে আপনারা এটার সাথে পরিচিত থাকতে পারেন যে ওয়েস্টে যেটা বলা হয় SRS, সেক্স রিঅ্যাসাইনমেন্ট সার্জারি, বা যেটাকে আসলে আরো ঠিকভাবে বলতে গেলে জেন্ডার রিঅ্যাফার্মেশন সার্জারি, এইটার সাথে এটা ইজ ভেরি ডিফারেন্ট, ভেরি রিলিজিয়াস ইন্সপায়ার্ড, এবং একটা কলিং আছে, ভোকেশন, এইভাবে দেখা হচ্ছে, ইটস কাইন্ড অফ সিগনিফিকেন্টলি ডিফারেন্ট। বাট যেটা দেখানো হচ্ছে স্কলারশিপে যে পার্টিকুলারলি ইন্ডিয়ান কনটেক্সটে, এবং এটা টু সাম এক্সটেন্ট বাংলাদেশ এবং ইন্ডিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, যেটা মূলত এক ধরনের স্যাক্রিফাইস, এবং এই স্যাক্রিফাইসের রিটার্নে আপনি একটা ধরনের পাওয়ার পাচ্ছেন। সেই পাওয়ারটা এরকম যে, মানে ইউ বিকাম a source of collective fertility when you stop being fertile on an individual level. So there is an interesting paradox here, যে কি করে, এবং যার কারণে আমরা দেখি যে আমাদের এখানে ঐতিহাসিকভাবে যে কিভাবে মানে হিজড়া জনগোষ্ঠীকে হয়তো দেখা হতো, ওটা নিয়ে আরো পরে কথা বলবো পরের স্লাইডেও। তো এইটা অনেক স্কলারশিপের মধ্যে ডমিনেন্ট ফ্রেমিং এ দেখানো হচ্ছে, যদিও ইট হ্যাজ নাও স্টার্টেড টু গেট চ্যালেঞ্জড, স্পেশালি উইথ স্কলারশিপ ইমার্জিং বেসড অন ইন্ডিয়া এন্ড বাংলাদেশ কনটেক্সট, হুইচ হ্যাজ বিন হ্যাপেনিং দ্য লাস্ট 10-15 ইয়ার্স। কারণ আমরা যদি ধরি যে গত দীর্ঘ সময়ের স্কলারশিপ মূলত 50-এর দশক থেকে ব্যাপক সিস্টেম্যাটিক স্কলারশিপ তৈরি হওয়া শুরু হয়, এগুলো মোটামুটি ছিল একেবারে পুরোপুরি ইন্ডিয়া সেন্টার, বাট দেন গত 10-15 বছর ধরে it has started to shift a little bit
with quite a formidable body of work emerging from Pakistan and on Pakistan. Bangladesh is also there, but maybe not so significantly. But impact-wise, I think there's quite a great impact. বাংলাদেশের উপর যে কাজগুলো হচ্ছে রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি কেউ ডিকশনারি দেখেন, যে কোনো ডিকশনারি, বাংলা ডিকশনারি, এবং যদি হিজড়া শব্দটা খুঁজে পান, দেখবেন যে এখানে বলা হচ্ছে হিজড়া মানে হচ্ছে গিয়ে পিপল বর্ন উইথ মিসিং অর অ্যাম্বিগুয়াস জেনিটালস, মানে নপুংসক বা এক ধরনের লৈঙ্গিক অপূর্ণতা বা দ্ব্যর্থবোধকতা, এই ধরনের বিষয় আদি। এবং একই সাথে বলা হচ্ছে তারা এইসেক্সুয়াল, হয়তো অযৌনচিত্ত, আই ডোন্ট নো ইফ দ্যাট ইজ দ্য রাইট বাংলা, অর্থাৎ যাদের কোনো যৌন অনুভূতি নাই বা যৌন ক্ষুধা এভাবে। তো এখানে যেটা উল্লেখযোগ্য যে এসেক্সুয়ালিটি এবং জেনিটাল অ্যাম্বিগুইটি, এখানে একটা ইন্টারেস্টিং কনফ্লেশন আছে পপুলার ইমাজিনেশনে। আমাদের এখানে মনে করা হয় যারা জেনিটালি অ্যাম্বিগুয়াস তারা অলসো এসেক্সুয়াল। তো এটা ইটস এ পিউটেটিভ, মানে এই যে পিউটেটিভ ভাবে এটা, মানে এটা এক ধরনের সাপোজ ধারণা করা হচ্ছে যেটা যে পিউটেটিভলি অ্যাসেক্সুয়াল, বাট দ্য বেসিস অফ ইট ইজ দিস অ্যাসাম্পশন যে এরা আসলে জেনিটালি অ্যাম্বিগুয়াস, রাইট? সো এইভাবে বিষয়টা ডমিনেন্ট রিপ্রেজেন্টেশনের মধ্যে এটাও তার একটা অংশ হিসেবে আমরা দেখতে পাই। তাহলে এখন একটা প্রশ্ন আসতে পারে যে আসলে তাহলে আমরা কিভাবে বুঝবো, মানে এটা কি, ইজ ইট ওপেন এন্ডেড, নাকি আরো বেশি কনফিউজ হয়ে গেলাম এই রিপ্রেজেন্টেশনাল পলিটিক্স দেখে? তো মোটামুটি ভাবে এরকম বলা যায় যে যেটা স্কলারলি কনসেনসাস এক ধরনের, বা যারা হয়তো অনেক ক্রিটিক্যালি গভীরভাবে কাজ করে, তারা এইভাবে দেখছে যে এরা আসলে, মানে এই যে আমরা কিভাবে, যদি আমি এগেইনস্ট দ্য আইডিয়া অফ ডিফাইনিং, বাট ডেসক্রিপটিভ কনভিনিয়েন্স বা বোঝার ক্ষেত্রে যদি আমরা বলতে চাই, তাহলে বলা যেতে পারে দিস আর পিপল দ্যাট আর অ্যাসাইন্ড এ মেল জেন্ডার অ্যাট বার্থ, তাদের জন্মের সময় তাদেরকে একটা পুরুষ লিঙ্গ হিসেবে অ্যাসাইন করা হয় জেন্ডার, এবং যারা পরবর্তীতে আইদার নন ম্যান কিংবা ফিমেল হিসেবে আইডেন্টিফাই করছে, রাইট? ইটস ইম্পর্টেন্ট দিস নন ম্যান অ্যাসপেক্ট, রাইট? সো যারাই ডিসআইডেন্টিফাই করবে উইথ মানে ম্যানহুড ইজ নট নেসেসারিলি অটোমেটিক্যালি একটা ওমেনহুড ক্লেম করছে, সো ইট ক্যান বি অলসো নন ম্যান স্ট্যাটাস। এবার আমি একটু বাংলাদেশের কনটেক্সটে আসতে চাচ্ছিলাম যে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটটা কি। এই স্লাইডে যেটা আমি মূলত বলতে চাচ্ছি যে ও সরি, যে হিজড়া কমিউনিটির, যদি কমিউনিটি নিয়ে অনেক কিছু বলবো না, তারপরে যেটা বলা দরকার যে কমিউনিটির মানে এমিক এবং এটিক, যদি আমি একটু মানে নির্বিজ্ঞানের ভাষায় বলি, অর্থাৎ ইন্টারনাল এবং এক্সটার্নাল, মেবি ইন্টেরিয়র এক্সটেরিয়র। সো একটা হচ্ছে কমিউনিটির ইন্টারনাল পার্সপেক্টিভে হিজড়া যেভাবে দেখা হয়, আর সোসাইটি বা আউটসাইড ওয়ার্ল্ড আরেকভাবে দেখে। এই ডিফারেন্সটা এবং ডিসক্রিপেন্সিটা খুবই ইন্টারেস্টিং, এবং যেটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে গিয়া 2013 সালে যখন বাংলাদেশে হিজড়াদেরকে স্বতন্ত্র লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, 14 সালে প্রজ্ঞাপন হয় এবং 15 সালে একটা প্রজেক্ট নেওয়া হয়, এবং সেই প্রজেক্ট নিয়ে 14 জনকে চাকরি দেওয়া হয় বা দেওয়ার জন্য চেষ্টা করে, এবং ইন্টারভিউ নেওয়া হয়, এবং পরবর্তীতে একটা মেডিকেল টেস্টে এই পুরো প্রজেক্টটা বাতিল হয়ে যায়, কারণ বলা হয় যে এই 14 জনের মধ্যে 13 জন হচ্ছে গিয়ে সবাই হচ্ছে পুরুষ, 13 জন কেউ হিজড়া না, মানে 14 জনের কেউ হিজড়া না, কিন্তু 13 জনের ব্যাপারটা বলা যায় তাদের প্রত্যেকের পুরুষাঙ্গ আছে, তো এরা কেউ হিজড়া না। আর 14 জনের আরেকজনের কথা বলা হয়, যদিও তার পুরুষাঙ্গ নেই কিন্তু সে জেনেটিক্যালি মেল, কারণ শি হ্যাড ইট আর্টিফিশিয়ালি রিমুভড, যেভাবে আমাদের দেশে ফ্রেম করা হয়। তো এইটা একটা ইন্টারেস্টিং এক্সাম্পল অফ, আমি তবে এটা কিন্তু প্রোটেস্ট করা হয় এটার বিরুদ্ধে, যে আসলে সরকার হিজড়া বলতেই হিজড়া যে জনগোষ্ঠী কি সেটাই বোঝে না। So they have a very specific idea about what it is, এবং সেই আইডিয়া নেই। সেই ক্ষেত্রে সরকারের যে পারসেপশন আর আমাদের যে সাধারণ মানুষের পারসেপশনের মধ্যে, পপুলার ইমাজিনেশনের মধ্যে খুব একটা ডিফারেন্স নাই, অনেক ক্ষেত্রে ইট ক্যান করেসপন্ড। সো এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে এই ডিফারেন্সটাকে একটু হালকা করে হলেও আমি সামনে আনতে চাচ্ছিলাম। তো মেইন স্ট্রিমের পার্সপেক্টিভটাকে আমি হালকা করে বলতে গেলে, যেটা বললাম যে তারা মনে করছে হিজড়া হচ্ছে এইসেক্সুয়াল, পিপল বর্ন উইথ মিসিং অর অ্যাম্বিগুয়াস জেনিটালস, যেটা আমি অলরেডি বললাম, এবং একই সাথে এটা একটা পেজরেটিভ টার্ম হিসেবে ব্যবহার করে প্রাত্যহিক জীবনে ফর ম্যাসকুলিন ডেফিসিয়েন্সি। সো এনিবডি হু ইজ নট ম্যান এনাফ, আপনি যদি মানে প্রথাগতভাবে পুরুষ হওয়ার যে ঢং বা ধরন, সেটা থেকে যদি ব্যত্যয় ঘটে, ইফ ইউ ডিপার্ট ফ্রম দি নর্মেটিভ প্রোটোকলস অফ ম্যাসকুলিনিটি, দেন ইউ আর, মানে আপনি পেজরেটিভলি লেভেলড অ্যাজ এ হিজড়া। সো ওইখানে একটা বিষয় আছে, ওইটাও একটা খুব ইন্টারেস্টিং। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের এখানে এই যে ইমাস্কুলেশনকে মনে করা হয় একটা ফেকারি, ঠিক আছে? এটা খুব ইন্টারেস্টিং, এটা সাউথ এশিয়াতে রিজিওনাল ভ্যারিয়েশন। আমাদের এখানে যারা মনে করেন, প্রায় আপনি দেখবেন যে কথাটা বলা হয় যে এটা লিঙ্গ কর্তন করে হিজড়া হয়েছে, right? So I think that's like a rational is right now, so there is something against this idea of getting rid of the penis, right? So it is as if that you get rid of the penis because it opens up other kind of doors. So it's something that I have never understood, na mane. So jai hok, anyway, so এটা গেল একটা হিজড়া পয়েন্ট অফ ভিউ থেকে, ও সরি, কিভাবে দেখা হচ্ছে, সরি, মেইন স্ট্রিম সমাজ কিভাবে দেখছে। আর আমরা যদি কন্ট্রাস্টে যাই, তাহলে দেখা যাচ্ছে হিজড়া কমিউনিটি পয়েন্ট অফ ভিউ থেকে there are both hijras
with a penis as well as those who have gotten rid of it. So এটা important. এবং দুজনের রিচুয়াল রোল আছে। So it's not just that, of course there are contestation centered around it. এটা আমার স্পেসিফিক বিষয় আমার লেখা আছে, বাট এটা ইম্পর্টেন্ট। এবং একই সাথে এখানে ডিজায়ার একটা খুবই সেন্ট্রাল রোল প্লে করে। যে ডিজায়ার ফর ম্যাসকুলিন মেন, ইট ডিপেন্ডস অফকোর্স কিভাবে ম্যাসকুলিন মেন আপনি বলতে পারেন এটা মানে কি, স্পেসিফিকভাবে ডিফাইন করে তারা। তো সেইখানে ওইটা একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। এটা সিগনিফিকেন্ট কারণ মেইন স্ট্রিম পয়েন্ট অফ ভিউ থেকে এটা হচ্ছে asexual, but from the Hijra community perspective it is not about asexuality, right? Because it is a desire of a different kind that is not necessarily pronounceable in a মূল ধারার ইয়ে থেকে। তো এরকম একটা বিষয় আছে। এবং আরেকটা খুবই সিগনিফিকেন্ট বিষয় হলো যে আসলে মানে হিজড়া কারা, it is not at all a matter of genitals, to be honest, right? So, and I'll talk about it more in the next slide as well. It's basically anybody who does হিজড়াগিরি। হিজড়াগিরি যেই করে সেই আসলে মূলত হিজড়া, যদি আপনি হিজড়া পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে চান তাহলে হিজড়াগিরি বিষয়টা কি, এটা মূলত একটা পেশা। এবং এখানে একটা খুবই সিগনিফিকেন্ট বিষয় হচ্ছে কি যে আমরা জেন্ডার এবং সেক্সুয়ালিটি নিয়ে যখন কাজ করি, ইজ ইট পসিবল, মানে এখানে এটা একটা মানে রিপ্রেজেন্টেশনাল পলিটিক্স বা এপিস্টিমোলজিক্যাল মেথোডোলজিক্যাল সব ধরনের বিষয়ের সাথে যুক্ত। সেটা হচ্ছে যে জেন্ডার মনে করেন এই ক্যাটাগরিটাই নাই হিজড়া ভাষা, বা আমাদের এখানে বাংলা ভাষায় জেন্ডার তো কৃত্রিমভাবে অনুবাদ করা হয়েছে, মেবি ওয়ার্ড ডাজন্ট ইভেন এক্সিস্ট। সো হাউ ডু ইউ রাইট অ্যাবাউট এ কমিউনিটি, ঠিক আছে? It's so much about gender and sexuality, but can you write about it without invoking either gender or sexuality as words? So আমরা এটাকে আসলে জেন্ডার হিসেবে ফ্রেম করতে পারি কিনা, যখন হিজড়াদের এমিক পয়েন্ট অফ ভিউ হচ্ছে গিয়া ইজ বেসিক্যালি একটা পেশা, রাইট? ইট রিয়েলি কমপ্লিকেটস হাউ উই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ইট, এবং উই ক্যান কাম ব্যাক টু ইট, বাট আই থিঙ্ক ইটস রিয়েলি ইম্পর্টেন্ট। এবং হিজড়াগিরি জিনিসটা কি, এটা আমি ব্যাখ্যা করতে চাবো সামনে। এটা হচ্ছে কি সেট অফ রুলস অ্যান্ড রেগুলেশনস যেগুলো আপনাকে শিখতে হয় এবং এটা শেখার মধ্য দিয়ে। সো ইটস নট সামথিং দ্যাট কামস ন্যাচারালি টু পিপল, এটা আপনাকে শিখতে হয় এবং সিস্টেম্যাটিক লার্নিং এর মধ্য দিয়ে আপনি শেখার পরে আপনি সেই দক্ষতাটাকে আপনাকে ডেমনস্ট্রেট করতে হবে, বোথ বিফোর ফেলো হিজড়াস এবং মেইন স্ট্রিম মেজরিটি, টু বি এবল টু স্টেক এ ক্লেম টু দ্যাট স্টেটাস। ইটস নট সামথিং দ্যাট ইজ অটোমেটিক, যেটা মেইন স্ট্রিম পয়েন্ট অফ ভিউ থেকে অটোমেটিক হচ্ছে এনিবডি যে হয়তো বা জেন্ডারের যে নর্মেটিভ প্রোটোকলস এটার সাথে কনফার্ম করতে পারছে না তাকে আমরা দাবি করছি, কিন্তু ইটার পয়েন্ট অফ ভিউ থেকে ইটস নট অ্যাবাউট দ্যাট, ইটস অ্যাবাউট ওইটাকে শেখা এবং এটাকে কাল্টিভেট করা, সেই স্কিলটাকে ডেভেলপ করা। এবং সো ইটস জাস্ট অনেক অন্যরকম সেদিক থেকে বিষয়টা, এবং এটা নিয়ে আরো পড়ার কথা বলবো। আচ্ছা, সো একটা বিষয় আমি প্রায় দেখি বিভিন্ন আলোচনাতে, যে আমরা যত আলোচনা করি সবচেয়ে ওয়ান কোয়েশ্চেন দ্যাট কিপস কামিং ব্যাক ইজ দ্য জেনিটাল। এই জেনিটাল স্ট্যাটাসটা কেমন, সব পিপল আর রিয়েলি। তো আমি যেটা বলতে চাচ্ছি এখন এই স্লাইডের মধ্যে, যে আসলে ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার, এটা জেনিটালের সাথে কোনো কানেকশনই নেই। উই রিয়েলি নিড টু গো বিয়ন্ড বায়োলজি, উই নিড টু ডিবায়োলজাইজ হিজড়া অ্যাজ এ ক্যাটাগরি। আমি যেটা বলতে চাই এটা একটা ডিসকার্সিভ এবং ম্যাটেরিয়ালি কনস্ট্রাক্টেড ক্যাটাগরি, এবং সেটা আমি আর্গুই করছি এবং আমি এটা দেখাবো কিভাবে ইট হ্যাজ নাথিং টু ডু উইথ জেনিটালস বা বডি ডিফারেন্স। প্রথম কথা হচ্ছে কি যে এটা একটা ওয়ার্কিং ক্লাস সাবজেক্ট পজিশন। আপনি দেখবেন যে হিজড়া এই কমিউনিটিতে যখন এর ফরমেশনের ক্ষেত্রে যারা এখানে মেম্বার হচ্ছে, মোস্ট অফ দেম আর ফ্রম ওয়ার্কিং ক্লাস ব্যাকগ্রাউন্ড, নিম্নবর্গীয় একটা সামাজিক অবস্থান থেকে তারা আসছেন। এটা গেল একটা প্রথম। এবং দ্বিতীয় কথা হচ্ছে যদি মনে করেন তারা ওয়েলথ অ্যামাসও করতে পারে, অনেকে মনে করেন অর্থশালী হলো, তারপরেও তারা একটা মধ্যবিত্ত পরিবেশে তারা বাসা নিতে পারছে না। সো টু সাম এক্সটেন্ট ইট ইজ এন এনফোর্স লোকেশন। আপনার যত টাকা থাকলে অ্যাজ এ হিজড়া পারসন ইউ ক্যানট কাম এন্ড লিভ ইন এ মিডল ক্লাস নেইবারহুড, রাইট? অ্যাটলিস্ট বাংলাদেশে পারছে না। সো ইটস অলসো স্পেসিফিক ওয়ার্কিং ক্লাস স্পেশাল অ্যারেঞ্জমেন্টস। সো এই ক্লাস কনটেক্সটটা বা ক্লাসের এই পজিশনটা is central to the production of the Hijra subject position. So a middle class is an oxymoron. You cannot be a Hijra in a middle class. You become something else. So এটা খুবই ইম্পর্টেন্ট। এবং যেটা সবচেয়ে বড়ভাবে দেখা যাচ্ছে যে এই ক্যাটাগরিটা ডিসকার্সিভ প্রজেক্ট তৈরিটা কিভাবে হচ্ছে, মধ্যবিত্তরা যেমন বিভিন্ন ধরনের মোরালিটি টেলস এর মধ্য দিয়ে এই নিজেদেরকে হিজড়া থেকে কিভাবে ডিফারেন্সিয়েট করে, সেটা আমরা পত্র পত্রিকাতে মিডিয়াতে নিয়মিত হয়ে দেখি, যে ট্রোপস গুলো দেখি না, যে কিছু কিছু শব্দ হচ্ছে ডার্টি, ফাউল স্মেলিং, ভায়োলেন্ট, শেমলেস, মানে এক ধরনের পলিটিক্স অফ রেসপেক্টেবিলিটি এখানে কাজ করে। সো হিজড়া ক্যাটাগরিটা সাথে এই পলিটিক্স অফ রেসপেক্টেবিলিটিটা ওতপ্রোতভাবে জড়িত। এবং যার একটা প্রমাণ হচ্ছে যখন একটা মানুষকে হিজড়া হিসেবে গালি দেওয়া হয়, এটা কিন্তু তার জেন্ডারের সেক্সুয়াল ট্রান্সগ্রেশনের জন্য শুধু গালি দেওয়া হচ্ছে না, গালিটা প্রবলেম্যাটিক, it becomes problematic because it is gender and sexual transgression associated with the working class for which it becomes problematic. So it's not just ওই বিষয়টা। So I think এখানে এই ক্লাসের এই ম্যাটেরিয়াল অবজেকশন এবং এটার যে ডিসকাসিভ রিপ্রেজেন্টেশন, এটা অত্যন্ত জরুরি বোঝার ক্ষেত্রে এই হিজড়া সাবজেক্ট পজিশন।
আমি একটু হিজড়াগিরিতে যাইতে চাচ্ছিলাম, যেটা বারবার বলতেছিলাম, যেটা সো ইম্পর্টেন্ট। এবং এখানে আমি কিছু কিছু ক্যাটাগরি বলছি, আমি এগুলোকে ব্যাখ্যা করার জন্য আমি কিছু ছবি ব্যবহার করব। বাট মোটা থেকে বলতে গেলে এখানে কিছু কিছু বৈশিষ্ট্য আছে, যে হায়ারার্কির কথা, গুরুচেলা ডিভাইড, এটা আপনার হয়তো মোটামুটি সবার একটা বেসিক ধারণা আছে। বাট মূল বিষয়টা হচ্ছে যে আপনাকে অ্যাপ্রেন্টিসশিপ, ইউ হ্যাভ টু বি ট্রেইনড এবং সোশ্যালাইজড ইনটু দিস লাইফস্টাইল বা এই যে কমিউনিটি রুলস অ্যান্ড রেগুলেশনস, এবং যেটার জন্য ট্রেনিং লাগে। সো ইটস নট দ্যাট আপনি অটোমেটিক্যালি, আপনাকে একটা সময়ের মধ্যে আপনাকে শিখতে হয় নিয়ম কানুন, কিভাবে খাবেন, কিভাবে চলবেন, কিভাবে কাপড় পরবেন। সো ইটস অল অফ দ্যাট ইজ সো ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন এই এই নিয়ম কানুনের মধ্যে বাধায়ের বিষয়টা আছে। বাধা শব্দটা আপনার অনেকে জানতে পারেন, মূলত বাচ্চা নাচানোর যে বিষয়টা, বিভিন্ন বাসার যে বাচ্চা নাচায় এইরকম বিষয়, এবং এটা শেখার বিষয় আছে। আপনি নাচ গান এগুলো শেখার বিষয় আছে, এগুলো তো চাইলে আপনি নাচতে পারবেন না। ইউ নিড টু লার্ন দ্য স্কিলস, এবং এই স্কিলসগুলোকে কিন্তু শেখানো হয় এই কমিউনিটির কনটেক্সটে। তারপর মনে করেন বিভিন্ন বাজারের যে টাকা তোলার বিষয়টা, ছল্লা, তো সেটাও একটা ইম্পর্টেন্ট বিষয়, এবং সেটাও একটা স্কিলের ব্যাপার, যে আপনি কিভাবে নেগোশিয়েট করছেন, মানুষের সাথে কথা বলছেন, এরকম বিষয়টা। এবং অনেক রুলস অ্যান্ড রিচুয়ালস আছে, বিশেষ করে আরবিট্রেশন আছে। এটা একটা ডিস্টিংক্ট সোশ্যাল নেটওয়ার্ক হিসেবে কাজ করে, যারা নিজেদের ভিতরে অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আছে যেগুলো তারা মানে, সেগুলোকে আপনাকে শিখতে হয়, এবং সেগুলোকে সেই নলেজকে ডেমনস্ট্রেট করতে হয়। এবং উল্টি, যেটা একটা আর্গট বা একটা উল্টি ভাষা হিসেবে বলা হয়, এই ভাষাটাও শেখার বিষয় আছে। তো এই বিষয়গুলো শিখলে, শেখার মধ্যে দিয়ে একজন আসলে হিজড়া স্ট্যাটাসটা ওয়ান ক্যান মানে lay claim to that status. So it's something that is really acquired. It is not something that is naturally imposed, maybe from a societal perspective, but from a Hijra perspective, it's an acquired subject position. আপনাকে এটাকে acquire করতে হয়. So it's quite difficult. আমি এখানে কিছু ছবি দেখাবো, এগুলো সময় আমার তো লাগবে বলছি। এই যেখানে বিষয়টা, পিছনে যেন দেখছেন তিনি একজন সিনিয়র হিজড়া গুরু, এবং সামনে তার চালা। এবং এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, ধরুন আসলা বলে, যে এটা একমাত্র সিনিয়রই করতে পারে, জুনিয়ররা মাথার উপর দিতে পারছে না ধরেন। So there is a lot of regulations, এবং এই ট্রান্সলেশন গুলো খুবই প্রবলেম্যাটিক। বাঁধের কথা যে বলছি, আমি সংক্ষেপে বললাম বাঁধের রিচুয়াল। এখানে কয়েকটা ইম্পর্টেন্ট বিষয়, অবশ্যই বাচ্চা নাচানো আপনারা অত অনেকটা জানেন। কিন্তু এখানে স্ট্রাইকিং হচ্ছে যে এই প্র্যাকটিসগুলো শুধুমাত্র আমাদের দেশে ওয়ার্কিং ক্লাস নেইবারহুডে এখন হয়, আর মধ্যবিত্তের ইয়েতে হয় না। এখানে মধ্যবিত্ত ট্রোপটা হচ্ছে যে মিডিয়াতে দেখা, সব জায়গায় দেখা যায়, এটা আসলে মূলত এক ধরনের এক্সটর্শন, এক ধরনের সন্ত্রাসবাদ বা এইরকম বিষয়গুলো। এবং আপনি যদি বিভিন্ন রিপ্রেজেন্টেশনগুলো দেখেন, এই ধরনের রিপ্রেজেন্টেশনগুলো হয়। তো সেদিক থেকে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি আমার যে দ্বিতীয় বইটা, সেই বইটা মূলত বাধার উপর, এবং এই বইটা আমি লিখি মূলত এথনোমিউজিকোলজি, থিয়েটার স্টাডিজ এবং অ্যানথ্রোপোলজি, তিনটা ডিসিপ্লিনারি, আমারও দুজন কলিগের সাথে আমরা তিনটা ডিসিপ্লিনারি অ্যাঙ্গেলকে কম্বাইন করে আমরা দেখা। এবং তারা দেখাতে হচ্ছিল যে বাধাইটা এক ধরনের যে পারফরমেন্স, এবং এই ক্রিটিক্যাল পারফরমেন্সের এই ডিসকোর্সটা আমাদের এখান থেকে মিসিং, রাইট? তো এরকম কোনো ইয়েতেই দেখানো হয় না বিষয়টাকে। এটাকে শুধু দেখা হয় যে এরা এসে টাকা পয়সা নিয়ে যাবে, চুরি করবে, এইভাবে দেখানো হচ্ছে। এবং এটার সাথে পারফরমেন্স, হোয়াট কাউন্টস এস পারফরমেন্স, না, এটা একটা বিষয়, যে সাধারণত যখন নিম্নবর্গের মানুষের বিভিন্ন ধরনের কলা, আর্ট, সেগুলোকে পারফরমেন্স দেখানো হচ্ছে না। তো এটার সাথে একটা মধ্যবিত্ত রাজনীতির সম্পর্ক আছে। তো সেটাকে আমরা চ্যালেঞ্জ করতে চাচ্ছিলাম ওই বাধাই বইটার মধ্য দিয়ে, যে অ্যাক্রস সাউথ এশিয়াতে এই বাধাইয়ের যে এক ধরনের ডেকলাইন, যেটা এখন দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে যে ডেকলাইন হয়ে যাচ্ছে, এটা আস্তে আস্তে এই প্রেশার থাকবে না। এবং বাট এটাকে কিভাবে হিজড়ারা মানে কিভাবে এটাকে তারা ডিল করছে বা এঙ্গেজ করছে, বা কি ধরনের ওয়ার্ল্ড মেকিং পসিবিলিটিস আর স্টিল ওপেনড আপ থ্রু হিজরাস হোল্ডিং অন টু বাধাই প্র্যাকটিস অ্যাট এ টাইম ওয়েন ইট ইজ আন্ডার এক্সট্রিম অনস্লট। এবং আমাদের দেশেও, যেটা নিয়ে আমি পরও কথা বলবো, যে এখন এইটার উপরে অনেক যে কিভাবে এই জিনিসগুলোকে মানে সমাজ থেকে একেবারে নির্মূল করে দেওয়া যায়, কারণ এটাকে মনে করা হচ্ছে এটা অনেক ব্যাকওয়ার্ড ধরনের প্র্যাকটিসও এইটা। এখানেও আরেকটা ছবি যেখানে বাধাই সম্পর্কে দেখাচ্ছে যে কিভাবে করে ব্লেসিংটা করা হচ্ছে, ইন্টারেস্টিং বিষয়। এবং এখানে যদি এটাকে ভিক্ষা হিসেবে দেখা, আমি একটা জিনিস এখানে ইন্টারেস্টিং মনে হয় আমার, এবং আমি অ্যাড করতে চাই, যে মনে করেন একজন বাসায় ঢুকে যাওয়া, বাচ্চাটাকে নেওয়া, মানে এটাকে যদিও ভিক্ষাবৃত্তি বলা হচ্ছে, কিন্তু ভিক্ষাবৃত্তির সাথে সিগনিফিকেন্ট ডিফারেন্স ইন দ্য সেন্স, বা সেকুলার ফর্ম অফ বেগিং যেটাকে বলা হয়, মানে আপনি কিন্তু ভিক্ষা করার সময় নেগোশিয়েট করেন না, রাইট? বাট ইট ইজ এ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ, যদি আমরা ভয় দেখতে চাই, ফ্রেমওয়ার্ক, যেখানে আপনি নেগোশিয়েট করছেন কত টাকা পাবেন কি পাবেন না। না, সো হোয়াট এম্পাওয়ার্স ইউ টু বার্জ ইনটু সামবডিজ হাউস হোল্ড। আমাদের দেশে আজকে মধ্যবিত্ত গ্রহে ঢুকতে না পারে তেমন, কিন্তু ওয়ার্কিং ক্লাসের ঘরে কিন্তু ঢুকে যাচ্ছে এবং নিচ্ছে। এটা কিভাবে এম্পাওয়ার করছে, এটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। এবং সেই বিষয়গুলোকে আলোচনায় আমাদের দেশে, মানে আমাদের এখানে ডিসকোর্সটা এত
একটা লিনিয়ার এবং একই ধরনের ওয়ান সাইডেড ভাবে দেখানো হচ্ছে, বিশেষ করে নিউ ডেভেলপমেন্টাল ফ্রেমওয়ার্কে, যে এই অন্য দিকগুলোকে তেমন একটা দেখানো হচ্ছে না। বিশেষ করে এটা হচ্ছে একটা মোরাল ইকোনমিক বেসিস আছে, মানে দিস ইজ এ ফর্ম অফ মোরাল ইকোনমিক এবং ইকোনমিক রিলিজিয়াস এক্সচেঞ্জ না। এটা এই এই যে বিষয়গুলো এবং যার সাথে অসপিশিয়াসনেস ইনঅসপিশিয়াসনেস এগুলোর সাথে কানেক্টেড, it's a complex exchange economy that draws heavily on both Islamic traditions as well as Hinduism আমাদের সাজেশন ক্ষেত্রে। আমার বইয়ের একটা চ্যাপ্টার আমি পার্টিকুলারলি এক্সচেঞ্জ রিলেশনশিপটাকে এবং হিজড়াদের সাথে সাধারণ মানুষের যে এই যে বার্গেনিংটা হয় এই টাকা তোলার সময়, সেটার আমি অ্যানালাইসিস করেছি এবং দেখানোর চেষ্টা করছি আসলে এই বিষয়গুলোকে যেভাবে দেখানো হচ্ছে প্রথাগত বা আমাদের সমাজে এখন বা মূল ধারার যেই ন্যারেটিভস গুলা সেগুলো কতটা লিমিটিং সেটাই। এখানে যে প্র্যাকটিসটা যেটা ছলার কথা বললাম, এটা একটা ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট যে আসলে আমাদের এখানে এটাকেও দেখাচ্ছে বাজার হচ্ছে ডিস্টার্ব করছে, বাট এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যখন বাজারে যাচ্ছে তখন এখানে এক ধরনের মানে যেটাকে আমি আমার বইয়ের মধ্যে একটা বই হয়তো বলেছে এরকম, যেটা কার্নিভালস্ক, এটা এক ধরনের কার্নিভালস্ক কনভাইভিয়ালিটি তৈরি করে মানুষের ভিতরে, যারা ভেন্ডার্স দে বিকাম হ্যাপি, it just the very presence of the hijras lightens up their mood. Of course there is one way যে বলা হচ্ছে এটা সবসময় দেখাচ্ছে, কিন্তু অলসো those other aspects, so ওই দিকগুলো এখানে নাই। এবং এই যে মনে করেন মানে এক ধরনের হাইপার সেক্সুয়ালাইজড এনকাউন্টার না, তার বিভিন্নভাবে ফর্নাল করতে যাচ্ছে, হয়তো অনেক ক্ষেত্রে হ্যারাসও করছে মানুষকে একভাবে বলতে গেলে, বাট এটার কিন্তু এক ধরনের ইরোটিক একটা ডাইমেনশনস আছে, সো সেগুলো ঠিক তেমন একটা আলোচনা হচ্ছে না। And it's interesting because on the one hand they represented as asexual, right, but then these interactions are highly sexualized, so there is this interesting paradox that I wanted to draw your attention to, মানে আমরা যখন কিভাবে বুঝতে পারি। তো আমি প্রায় শেষের দিকে, ডোন্ট ওয়ারি। সো আমি বিভিন্ন ট্রোপের ক্ষেত্রে যেটা বলতেছি, আমাদের দেশে এই হিজড়া কমিউনিটি নিয়ে যে চিন্তা ভাবনা, তার একটা বিষয় হচ্ছে যে যখন এইচআইভি এইডস প্যান্ডেমিক না এপিডেমিক, এখন সবকিছু প্যান্ডেমিক না, এটা মানে এপিডেমিক ছিল, এটা নট প্যান্ডেমিক মেবি। সো যখন এই এপিডেমিকটা পৃথিবীতে ছড়া গেল এবং আমাদের দেশে 90s-এর শেষের দিকে 97-98-এর দিকে এই কমিউনিটি বিল্ডিং এর কাজ তৈরি হয় এইচআইভি এন্ড এইডস কে কেন্দ্র করে, এবং এবং তখন যেটা হয় যে এমএসএম, মেন হু হ্যাভ সেক্স উইথ মেন, এরকম একটা ক্যাটাগরি যেটা পাবলিক হেলথের মধ্য দিয়ে তৈরি হয়। এবং তখন এইটা শুরু হওয়ার 97-98-তে শুরু 2-1 বছরের মধ্যেই মানে যারা কমিউনিটি অ্যাক্টিভিস্ট এরা রিয়ালাইজ করলো যে একটা বড় অংশকে রিচ আউট করা যাচ্ছে না, কারণ তারা এই ধরনের ড্রপ ইন সেন্টার যে ক্লিনিকগুলো সেট আপ করা হয়েছে, যে সেক্সুয়াল হেলথ এডুকেশন দেওয়া বা এই ধরনের সার্ভিসেসগুলো দেওয়া, সেগুলো অ্যাক্সেস করতে পারা বা না পারা, এবং তারা পারছে না অ্যাক্সেস করতে। তখন কি হলো, তখন যে এই হিজড়া জনগোষ্ঠীর জন্য অন্য ধরনের ডিআইসি করতে হবে। সো দেন ইট বিকেম এ ট্রান্সজেন্ডার ডিআইসি। সো কিভাবে ট্রান্সজেন্ডারের এই ফ্রেমওয়ার্কটা আসলো, সো দেয়ার ওয়াজ এমএসএম গ্রুপস অ্যান্ড দেন দেয়ার ওয়াজ দিস ট্রান্সজেন্ডার গ্রুপটা, যখন দেখলো যে তার মধ্যে দিয়ে অ্যাক্সেস করা যাচ্ছে না, এবং যেটা হলো যে এই ফ্রেমওয়ার্কের মধ্যে হিজড়াদেরকে একটা এপিডেমিওলজিক্যাল ক্যাটাগরি হিসেবে এদের আবির্ভাব হল, এবং দে আর সিন এজ এন অ্যাট রিস্ক কমিউনিটি, যারা এইচআইভি এইডসকে ভেক্টর অফ বলতে পারেন যে ভাইরাস, এবং সবাইকে এরা যাতে ইনফেক্ট করবে, রাইট? বাট দিস ওয়াজ কোয়াইট স্ট্রাইকিং বিকজ দ্য ডমিনেন্ট সোসাইটাল পারসেপশন ইজ দ্যাট অফ দেম বিং asexual and above and beyond desire. So এই ধরনের ট্রোপটা suddenly got challenged, and there was a lot of tension, opposition from within the Hijra community in the early stage of community building বা activists setting up NGOs অনেক ক্ষেত্রে, যে হিজড়া বলছে আমরা তো এগুলো করি না, এগুলোর সাথে আমরা কেন যুক্ত হব? And then some of the Hijras that were মনে করেন কমিউনিটিতে যে লিডার ছিল, they became part of this, তারা এনজিও লিডার হয়েছে, and then they were doing both at the same time. So it's also not necessarily mutually excluding, যারা এনজিও করছে তারা এক গ্রুপ, আর যারা হিজড়াগিরি করছে তারা অন্য গ্রুপ, they were doing both ওই সময় থেকে শুরু করে। বাট এটা খুবই ইন্টারেস্টিং যে ওই সময় কিভাবে বিষয়টাকে দেখা হলো, এবং হিজড়াদেরকে ওই সময় একটা প্যাসিভ রেসেপ্টিকল অফ পারভার্স মেল সিমেন, অর্থাৎ কিছু তো দেখা যাচ্ছে যে আসলে কিছু মানে সো মানে হিজড়াদেরকে দেখা হচ্ছে যে দে ওয়ার নট আ কমিউনিটি that were interested in exercising any sexual agency. They were not seen as desirous subjects. তাদের নিজস্ব কোনো যৌনতা আছে, বরং এটাকে দেখা হলো যে they are the receiving end of men who are seeking to gratify themselves. So এইরকম একটা ফ্রেমওয়ার্ক ছিল। সো এটা একটা অবশ্যই একটা প্যাথোলজাইজিং এফেক্ট, they were seen as an at-risk community, HIV and AIDS এর ভেক্টর হিসেবে দেখানো। And then there was also this interesting idea that
ইট ওয়াজ বেসিক্যালি দ্য মেন এবং ওদের লাস্ট এবং এদের কিছু পারভার্স গ্রুপ অফ পিপল তাদের, এবং এটা অনেক ধরনের বাংলাদেশের ওই সময় যে রিপোর্টগুলো বের হয়েছে এরকম রিপোর্টগুলোর মধ্যেও এই ধরনের কথাবার্তা প্রচন্ড লেখা আছে। সো দিস ইজ কোয়াইট ইন্টারেস্টিং যে কিংবা এইচআইভি এইডস হিজড়াদেরকে একটা নতুনভাবে বাংলাদেশে পলিসি ফ্রেমওয়ার্কের মধ্যে রিপোজিশন করলো, রাইট, ফ্রম দ্য লেট 90s অনওয়ার্ড। এবং এখন বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে এখন বর্তমানে বাংলাদেশকে হিজড়াদেরকে একটা নতুন ভাবে আবির্ভূত হতে আবার, so they are no longer seen as an epidemiological category in contemporary Bangladesh. In contemporary Bangladesh they are seen as a category, একটা মানে ডেভেলপমেন্টের একটা ক্যাটাগরি। ইটস কোয়াইট ইন্টারেস্টিং যে তারা কখনো ডেভেলপমেন্টের ক্যাটাগরি হিসেবে দেখা হয় নাই, এবং ডেভেলপমেন্টের ক্যাটাগরি বলতে কি হচ্ছে তাদেরকে এখন ক্লাসিফাই করা হয়েছে অন্যান্য ব্যাকওয়ার্ড ক্লাসের সাথে। এইভাবে করে গভর্নমেন্ট যেটা তাদের যে ডকুমেন্টগুলোতে দেখানো হচ্ছে যে দে আর লাইক ক্লাসিফাইড অর clustered with other groups that are all seen as backward, এবং কমিউনিটি that are in need of salvation, not only salvation but also mainstreaming এই ধরনের বিষয়গুলো। এবং যেটা দেখা যাচ্ছে যে এই 2012 সাল থেকে তারা অনেক আগে থেকে শুরু 13 সালের এই স্বীকৃতি, তারপরে যেটা হলো যে সমাজ সেবা অধিদপ্তর বা সমাজ কল্যাণ মন্ত্রণালয় তারা ব্যাপক প্রজেক্ট বাংলাদেশের হাতে নিয়েছে, এবং আপনারা জানেন ইটস নাও প্রিটি মেইনস্ট্রিম, লটস অফ প্রজেক্টস দ্যাট আর টেকিং প্লেস। সো এটা একটা ফ্লায়ার যেটা 2018 সালে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে বের হয়, এবং সেখানে তারা কিভাবে তাদেরকে ব্যাখ্যা করছে সেই ডেফিনেশনটা আপনারা দেখতে পারেন। তারা বলতেছে হিজড়া হলো মূলত তারা যারা হচ্ছে গিয়ে লৈঙ্গিক বা যৌনতার দিক থেকে, এটা আমার ট্রান্সলেশন, তো বাংলাটা আমার এখন আমাকে এখানে রিট্রান্সলেট করতে হবে ইন্টু বেঙ্গলি। তো মূলত যারা এক ধরনের মানে যৌনতার দিক থেকে বিকলাঙ্গ এবং প্রতিবন্ধী, এই শব্দগুলো ওখানে আছে। এইভাবে আপনি দেখতে পারেন ক্রোমোজোমাল এবং হরমোনাল বিভিন্ন রকমের সীমাবদ্ধতার কারণে এবং তারা যৌন প্রতিবন্ধী মানুষ, তারা এগুলো হিজড়া। মানে গভর্নমেন্টের ফ্রেমিংটা কি যেটা বলছিলাম যে এইটা এখন নতুনভাবে ফ্রেম করা হচ্ছে, এবং এখন যে মডেলটা বাংলাদেশে প্রযোজ্য সেটাকে বলতে পারি আমি এক ধরনের অ্যাসিমিলেশনিস্ট মডেল অফ সোশ্যাল ইনক্লুশন, রাইট। সেখানে হিজড়াদেরকে বলা হচ্ছে টু স্টপ রিমেইনিং অ্যাজ হিজড়াস অ্যান্ড বিকাম সামথিং এলস টু বি অ্যাকসেপ্টেবল, রাইট। তো এটা হচ্ছে নতুন ফ্রেমওয়ার্ক। সো দ্যাট ইজ গুড অ্যান্ড ব্যাড ট্রান্সজেন্ডার। এটা আরেকটা ইন্টারেস্টিং বিষয় যে ট্রান্সজেন্ডার সাথে হিজড়া এইটার যে টেনশন, যেটা আমি আমার আসলে এখন নতুন বুক প্রজেক্টে আই এম ট্রাইং টু অ্যাড্রেস সাম অফ দিস টেনশনস, বাট বেসিক্যালি যারা মূলত সেটাকে দেখা হচ্ছে একটা ব্যাকওয়ার্ড, একটা রিগ্রেসিভ, একটা পলিটিক্যালি প্রবলেম্যাটিক এক ধরনের পেশা, এবং এখান থেকে কীভাবে বেরিয়ে আসা যায়, বেরিয়ে আসা থেকে মেনস্ট্রিম করা হবে, উইচ ইজ বেসিক্যালি কন্টিনিউশন অফ দ্যাট কলোনিয়াল লিগেসি অ্যান্ড দ্য কলোনিয়াল পলিসি, যেটা দিয়ে আমি আলোচনা শুরু করলাম যে কীভাবে তারা এটাকে শুধুমাত্র কন্টেইনই করতে চায় নাই, ইরাডিকেট এবং ক্রিমিনালাইজ করতে চাচ্ছে, অ্যান্ড উইচ ইজ সিমিলার কাইন্ড অফ এফোর্ট ইভেন ইন পোস্ট কলোনিয়াল বাংলাদেশ in 2022, and there seems to be some kind of a consensus between the government and the civil society organizations that these are the right ways or pathways, ঠিক আছে, to gravitate towards, to follow এদেরকে মেইনস্ট্রিম করার জন্য। এবং এটার ফলে বিভিন্ন ধরনের টেনশন তৈরি হয়েছে। তো একটা টেনশন যেটা আমার লাস্ট স্লাইড, সেটা হচ্ছে জেন্ডার স্ক্রিনিং করা হচ্ছে এখন, এবং সার্টিফিকেশন দেওয়া যে আসলে কে হিজড়া কে হিজড়া না, এগুলো মন্ত্রণালয় তারা টেস্ট করে এরকম সার্টিফিকেট দেয়। সো দিস ইজ অলসো কোয়াইট ইন্টারেস্টিং। এখন বিশেষ করে এটা একটু বলা যায় যে সাধারণ আমরা যদি অন্য দেশের ট্রেন্ডগুলো দেখি, এই আন্দোলনগুলোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রত্যেকে তার জেন্ডারকে নিজে মানে রাইট টু সেলফ আইডেন্টিফাই, এইটা হচ্ছে গিয়ে একদমই গুরুত্বপূর্ণ, এবং আন্দোলনগুলো এটাকে কেন্দ্র করে। আমাদের এখানে উল্টো বলা হচ্ছে যে এরা আপনার গভর্নমেন্ট বা তার বিভিন্ন মিনিস্ট্রি তারা ডিটারমিন করে দেবে, এবং অনেক ক্ষেত্রে আপনারা যদি ইন্ডিভিজুয়াল স্টোরিজ কালেক্ট করেন ইটস কাইন্ড অফ হরেবল। এটা কনসিস্টেন্সি নাই এখানে, মানে সবাই একই পদ্ধতিতে স্ক্রিনিং হয় সব সেন্টারে, তা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কাপড় খুলে দেখানো হয়, কাপড় খুলে মানে এরকম করা হয়, মানে ইটস কাইন্ড অফ হরেবল স্টোরিজ ইফ ইউ কালেক্ট ফ্রম পিপল, এবং বিভিন্নভাবে এটাকে অ্যাসাইন করার ক্ষেত্রে। অ্যান্ড দেন অফকোর্স ওই গোলমালের কথা তো প্রথমেই বললাম যে সরকার কীভাবে ভাবে আর বাস্তবিক ক্ষেত্রে যে ডিসক্রিপেন্সি, দ্যাট সিমস টু বি এ সিরিয়াস প্রবলেম। সো উই ডোন্ট নো মানে আসলে এটা ওয়ার ইট ইজ হেডেড, রাইট। সো একভাবে দেখা যাচ্ছে যে আসলে এর ফলে হয়তো এক ধরনের ইনফ্রাস্ট্রাকচার, যে লিগাল রেকগনিশন হ্যাজ ওপেন্ড আপ some kind of an infrastructure around which maybe some kinds of rights organizing can take place or may take place, but it's not really entirely clear whether এটা আসলে is translating into I don't know মানে এটা কি কোন দিকে যাচ্ছে। আমি মোটামুটি এইখানেই আপাতত শেষ করবো। ইয়া বেশি সময় নিয়ে নিছি, আমি ট্রাইং টু
থ্যাংক ইউ। থ্যাংক ইউ আদনান। মোটামুটি আমরা হিজরা শব্দের এপিস্টেমোলজিক্যাল ফরমেশন থেকে শুরু করে বাংলাদেশি হিজরা এজ এ ক্যাটাগরির জিনিওলজি আমরা মোটামুটি আদনানের কাছ থেকে বেশ স্পষ্টভাবে পেয়েছি। আর একই সঙ্গে আমাদের অন্যান্য সেক্টর যেমন ডেভেলপমেন্টের ক্যাটাগরি হিসেবে এমার্জ করা থেকে শুরু করে সিভিল রাইটস মুভমেন্টে হিজড়াদের অংশগ্রহণের অন্তর্ভুক্তিকরণের প্রক্রিয়াগুলো কিরকমের ছিল সেটা আমাদের কাছে আশা করি স্পষ্ট হয়েছে। আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। যদি আপনাদের প্রশ্ন থাকে আপনারা যদি হাত তোলেন তাহলে আপনাদের কাছে আমরা মাইক পৌঁছে দেব। আচ্ছা, আগে আপনার কাছে এরপরে আপনার কাছে আসছি। আপনাদের নামটা বলে প্রশ্নটা করবেন। আমার নাম ফাহিম। প্রথমেই হচ্ছে ধন্যবাদ আদনান স্যারকে, অনেক চমৎকার চমৎকার কিছু জিনিস এবং তথ্যমূলক জিনিস আজকে জানতে পারলাম। তা আমার একটি জিনিস মানে ছিল আর কি, সেটা হচ্ছে আমরা কি হিজড়াটাকে শুধুমাত্র একটি পেশা হিসেবে মানে অবহিত করাটাকে আমাদের সমীচীন হবে কিনা? আমরা যদি মানে পেশা হিসেবে এটাকে আখ্যায়িত করি তাহলে তো মানে যে মানে ছল্লা বা এগুলা সংস্কৃতির সাথে জড়িত, যেই ওই যে দেখা যায় যে ছল্লা তুলতে গেলে বা হচ্ছে বাধাই করতে গেলে বিভিন্ন ধরনের মানে অপ্রীতিমূলক মানে অবস্থার যে তৈরি হয়, তারা দেখা যায় যে মানে একটা বড় একটা অ্যামাউন্ট, এমন একটা অ্যামাউন্ট চায় এবং সেটা হচ্ছে না দিলে আবার বিভিন্ন ধরনের মানে সহিংসতামূলক মানে কার্যক্রম বা হচ্ছে একটু বিব্রতমূলক যে পরিস্থিতি তৈরি করে, এগুলো কি আমরা মানে মানে কি বলবো লিগালাইজ করে দিচ্ছি কিনা, যে যদি আমরা পেশা হিসেবে আখ্যায়িত করি আর কি, তার থেকে আমরা কি পেশার থেকে যে হিজড়া একটি পেশা এটার থেকে হিজড়া একটি জেন্ডার বেসড কালচার এটা কি মানে বলতে পারি কিনা, এটা আর কি। আই ক্যানট ডিসাইড ভাবে যে আসলে এটাকে কিভাবে বলা উচিত, তবে কিভাবে বলা হচ্ছে সেটা আমি বলতে পারি। এখন আমাদের এখানে অনেক ক্ষেত্রে বলা হয় যে এটা কোনো মানে পেশা বলা মানেই যে সবকিছুকে রেগুলারাইজ করে, আপনি যেরকমটা বলছেন বিষয়টা এরকম না। আসলে এটা একটা হ্যাগলিং, পার্ট অফ সোশ্যাল ইন্টারাকশন না, আপনার সামাজিক যে বিভিন্ন বিভিন্ন গ্রুপের যে এনকাউন্টার, এটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, এটা তো হঠাৎ করে আর বিষয়টা হয় না। এটা ওই প্রেক্ষাপট থেকে আপনাকে বুঝতে হবে, যেহেতু প্যাট্রন যে বেসটা, যারা মনে করেন প্যাট্রোনাইজ করতো বা যারা স্পন্সর বলা যেতে পারে, জানি না কি ভালো বাংলা হবে এটা, যে তারা কিন্তু এখন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু কমে আসতেছে, তো এটার ফলে এক ধরনের দেখা যাচ্ছে যে এটা মানে ইন এ ওয়ে এটাকে আসলে আমরা কিভাবে রিড করি, যেটা আপনি বললেন যে অস্বস্তিমূলক পরিস্থিতি, মনে করেন কাপড় উঠে ফেলার যে বিষয়গুলো আপনি যেটা বলতে চাচ্ছেন ইনডাইরেক্টলি, এটার অনেক রকম রিডিং আছে। একটা রিডিং হচ্ছে এর মধ্যে দিয়ে আমাদের যে ডমিনেন্ট ইডিওলজিস অফ জেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটি, যেটা রেসপেক্টেবিলিটি, এই ধরনের পলিটিক্সগুলোকে আপনি চ্যালেঞ্জ করছেন। সো আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইটস জাস্ট অ্যাবাউট মানি অ্যান্ড ক্লেমিং মানি, ইটস অলসো অ্যাবাউট ক্লেমিং ওনারশিপ অফ দ্য স্পেস। কারণ পাবলিক স্পেসে আপনাকে ওনারশিপ নিতে হবে। হিজড়া এরা যেটা করছে যে দে টেক ওনারশিপ অফ দ্য পাবলিক স্পেস অ্যান্ড দেন দে কন্ট্রোল অফ দ্যাট স্পেস, which is otherwise heteronormative, না? তো এই হেটেরোনর্মেটিভ ইডিওলজিসটাকে আপনি চ্যালেঞ্জ করছেন থ্রু দিস কাইন্ড অফ সাবভার্সিভ অ্যাক্টিভিটি। সো যেমন ধরেন আপনি তালে দিচ্ছেন, এটা কি? এর মধ্যে দিয়ে কিন্তু ইউ আর এস্টাবলিশিং কন্ট্রোল। এবং তখন আপনি, তো এইখানেও এটা খুব ইন্টারেস্টিং যে আমরা যখন পাওয়ার ডাইনামিক্সকে ব্যাখ্যা করব, কিভাবে ব্যাখ্যা করবো? একভাবে বলতে পারি হিজড়াগিরি বা হিজড়া তাদেরকে বলা হচ্ছে যারা সমাজের প্রথাগত ফ্রেমওয়ার্ক থেকে চলে আসতে, বাট ইটস বিকামিং এ হিজড়া is not just about that, it's about being able to challenge the dominant framework, dominant reading, ওই বিষয়গুলো। আমি মনে করি এটা আরো নোয়ান্স ভাবে যদি দেখতে চাই, so to me it's not just about অস্বস্তিকর পরিস্থিতি, it's about challenging dominant forms of ideologies that are used to marginalize এই ধরনের কমিউনিটিকে, না? এবং এই ধরনের ইডিওলজির কারণেই কিন্তু একটা কাউন্টার কালচারাল মানে ফরমেশন হিসেবে এটা আবির্ভাব হয়। এটা তো সাধারণ আমরা মূলধারা সমাজে তৈরি করে দেয় নাই। এটা যেসব মানুষরা দেখা যাচ্ছে ওভার টাইম, কিন্তু সোশিওলজিক্যালি স্পিকিং, দে হ্যাভ মানে ক্রিয়েটেড দ্যাট স্পেস ফর দেমসেলভস, এবং এই এই স্পেসের তৈরিটার এই যে লম্বা হিস্ট্রি, তো ওইটার আমি এইভাবে এটাকে দেখতে চাবো। আর আরেকটা কথা ছোট করে বলতে চাই, আমাদের এখানে এখন বলা হয় যে এটাকে আমরা কালচার, এটা একটা ভুল ফ্রেমওয়ার্ক। যদি আমার নিজের ওপিনিয়নটা আমি বলতে চাই, আমি এখানে অনেকের সাথে অ্যাগ্রি করি না, আমার অনেক বন্ধুর সাথে অ্যাগ্রি করি না, সত্যি কথা। আমার কিছু বন্ধুর মতো মানুষ যারা হয়তো এরকম ভাবে ফ্রেমিং করছে যে এটা আসলে একটা কালচার, এটা জেন্ডার না। পৃথিবীর কোনো জেন্ডারই কালচারের বাইরে না। টু সে দ্যাট ইট ইজ আ কালচার নট আ জেন্ডার is to assert that gender is outside culture. There is no gender outside culture. পুরুষ হন আপনি, নারী হন, সবকিছু একটা জেন্ডার, যে কোনো জেন্ডারই হোক, এটা কালচারের অংশ।
there is no one singular way of being either or anything. So it's always very culture specific. So এই প্রপোজিশনটা আমি মনে করি ফান্ডামেন্টালি ফ্লড, and এটা হয়তো বা লং টার্মে এটার আমি মনে করি এটা ইটস প্রবলেম্যাটিক ওই 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 ফ্রেমিংটা। ধন্যবাদ আদনান ভাইকে, মানে এত সুন্দর মানে এই বিষয়টাকে গুছিয়ে সবার মাঝখানে প্রেজেন্ট করা। তো আমি বলতে চাচ্ছি যে মানে আমার দেখা থেকে, কারণ আমার হচ্ছে জীবনের শুরুটা হচ্ছে হিজড়া বাড়ি দিয়ে শুরু হয়েছিল। কারণ তখন আমি কোনো ট্রান্সজেন্ডার বা এলজিবিটিআই কমিউনিটির মানুষ বা অন্য কোনো প্ল্যাটফর্ম কাউকে চিনতাম না, শুধু চিনতাম হিজড়া, যার কারণে ওদের মাধ্যমে চলে যাওয়া বাড়ি থেকে। তো হচ্ছে আমি বলতে চাই যে আসলে মানে হিজড়া কালচারের সাথে নগরায়নের অনেক একটা বড় সম্পর্ক আছে। দেখেন, আজ থেকে 20 বছর আগে এই আমরা এখন কোন এরিয়া আছি, সরি পান্থপথ বা ধানমন্ডির, এখানে কিন্তু ধান চাষ করা হইতো, এখানে মাঠ ছিল, খাল ছিল। তো ওখানকার যারা প্রভাবশালী ব্যক্তি ছিল তাদের বাড়িতে কিন্তু হিজড়ারা যেত। ইভেন দো হচ্ছে ধরেন হচ্ছে আমরা ফরিদপুর জেলা অথবা কুষ্টিয়া জেলার কথা ভাবি, ওখানে কিন্তু প্রত্যেক বাড়িতে হিজড়া হিজড়া যারা আছে, যারা এই ট্রেডিশনটাকে মানে বিলং করে, তারা কিন্তু সেখানে এক্সেস পায়। সেখানে কিন্তু অনেক ওখানে এমপির বাড়িতেও এক্সেস পায়, যে রিক্সা চালায় তার বাড়িতেও এক্সেস পায়, যে ওখানকার ধর্নাঢ্য ব্যবসায়ী তার বাড়িতেও কিন্তু এক্সেস পায়। কারণ ওই সমাজে তাদের অনেক গ্রহণযোগ্যতা আছে। হয়তোবা গুলশান নিকেতনে সেই গ্রহণযোগ্যতা নাই, কারণ এখানকার মানুষের চিন্তাধারা, তাদের পড়াশোনা, তাদের কালচার সবকিছুর সাথে ওখানকার মানুষের বিশ্বাস মিলবে না। কারণ এখানে হয়তোবা একটা সোসাইটিতে নন বিলিভার মানুষ থাকে, অনেক পশ মানুষ থাকে, শিক্ষিত মানুষ থাকে, অথবা যারা তাদের বিশ্বাস আর এদের বিশ্বাস একদমই আলাদা। কারণ ওখানকার ধনী ব্যবসায়ী মানুষ হয়তোবা তাদেরকে বিশ্বাস করে, তাদেরকে সম্মান করে, তারা বলে যে আমার বাড়িতে আসে আশীর্বাদ করো। স্পেশালি হচ্ছে যারা হিন্দু পরিবার, যেরকম কুষ্টিয়াতে হচ্ছে এখনো কিছু মারোয়ারি পরিবার আছে, তারা তো হিজড়াদেরকে ইনভাইট করে নিয়ে যায়, কারণ তাদেরকে আশীর্বাদ নিতে হবে হিজড়াদের। তো তারা তো অনেক বনিদি পরিবার হয়, অনেক সম্ভ্রান্ত পরিবার হয়, তারা অনেক টাকা আলা হয়, কিন্তু তাদের বাড়িতে হচ্ছে মানে খুব মানে ওয়েলকামিং, তারা ইয়া করে হিজড়াদের জন্য। তো এইটা হচ্ছে হয়তো বা এইটা আমরা বলবো যে গ্লোবালাইজেশন অথবা নগরায়ন বা বিশ্বায়নের প্রভাবে এই কালচারটা হচ্ছে এক্সেসটা কমে যাচ্ছে। কিন্তু এখনো কিন্তু সেই আপনি চুয়াডাঙ্গাতে যান, মেহেরপুরে যান, সেখানে কিন্তু হিজড়াদের গ্রহণযোগ্যতা এতটা পরিমাণ ভালো। তারপরে যশোরে যান, সেখানে সে এমপির বাড়িতেও যেতে পারে, সবার বাড়িতেই যে এক্সেসটা এত বেশি আছে। তো এইটা হচ্ছে মানে আমরা বলতে পারি যে মানে কালচার, অঞ্চল, এই ভেদ করে হচ্ছে এদের এক্সেসটা কম বেশি। তো আবার উনি বলল যে আসলে আমরা কি আসলে এদেরকে হচ্ছে কি মানে চাঁদাবাজির দিকে ঠেলে দিচ্ছি কিনা। এখন হচ্ছে কি দেখেন, কোনো মানুষ তাদেরকে ডেকেই নিয়ে যায়, ডেকে নিয়ে হয়তো বা 10টা শাড়ি দিয়ে দেয়, 5,000 টাকা দিয়ে দেয়। আবার কেউ হচ্ছে কি 500 টাকাও দিতে চায় না, না 100 টাকাও দিব না, কেন দিব? আমি তো তাকে বিশ্বাস করি না, কারণ সে আমাকে কি আশীর্বাদ করবে, কি দোয়া দিবে, এটা যার যার বিশ্বাসের উপরে। কেউ 5,000 টাকা দিচ্ছে, কেউ 10 টাকাও দিতে কার্পণ্য বোধ করছে। তো এটা হচ্ছে মানুষের বিশ্বাস, কালচার, রুচি সবকিছু মিলায় এটার উপর ডিপেন্ড করে। এতটুকু, ধন্যবাদ। অবশ্যই এখানে আরবান এবং রুরাল, যদি এখন নতুন কিছু কাজ হচ্ছে, একেবারেই নতুন, গত 2-1 বছরের ভাইভাব সারিয়ার নতুন একটা বই, সার্ভাইভিং HIV এন্ড এইডস, এবং এটা লাফটার প্লেজার, টাইটেলটা মনে নেই। সেটা আপনার ওই গ্রাম ভিত্তিক যে হিজড়া জনগোষ্ঠী, মূলত যতগুলো কাজ দেখা যাচ্ছে অনেক বেশি আরবান সেন্টার। সো এখন নতুন করে ওই দিকেও অ্যাটেনশন দেবো, ওখানে মানে ফ্রেমিংস গুলো একটু হয়তো ভিন্ন রকমের। সো দ্যাট ইজ অ্যাবসলিউটলি রাইট, সেটা অবশ্যই। কিন্তু আপনি যে কথাগুলো বললেন যে অনেক জায়গায় এখনো গ্রহণযোগ্যতাটা আছে বা মানুষ ডেকে নিচ্ছে, এই ট্রোপটা কিন্তু মূল ধারার যে আমাদের হিজড়াদের রিপ্রেজেন্টেশন, তার মধ্যে কিন্তু একেবারেই নেই। যেমন এটাকে সম্পূর্ণ চাঁদাবাজ হিসেবে দেখা হচ্ছে, কিংবা এই যে বললাম যে এমনকি আমাদের বিভিন্ন, আপনি যদি দেখেন যে মানে এখন যে উন্নত যে উন্নয়নের যে ধারার ক্ষেত্রে যে নতুন করে এদেরকে ডেভেলপমেন্টের সাবজেক্ট হিসেবে তৈরি করার ক্ষেত্রে, ও ক্ষেত্রে এবং অন্যান্য মিডিয়া সব রিপ্রেজেন্টেশনে জেনারেলি একদম ওই ধরনের ট্রোপই দেখা হয়, অন্য বাইরে দেখা হয়। আই থিঙ্ক ইটস ইম্পর্টেন্ট যেটা বলছেন, কিন্তু এটা আসলে মূল ধারায় নাই কিন্তু এটা। তো সেদিক থেকে এই ধরনের ট্রোপটা সামনে আসাটাই মনে করি জরুরি, কিন্তু এইভাবে দেখা হয় না। আমার হচ্ছে যে আপনার প্রেজেন্টেশনটা অনেক বেটার ছিল, খুব ভালোই,
কিন্তু আমি যদি বলি যে এই হিজড়া সংস্কৃতি এটা শুধু বাংলাদেশের অংশ নয়, এটা কিন্তু ভারতীয় উপমহাদেশের অংশ। আর একজন বলেছে যে এটা জেন্ডার হবে কি না হবে আমি জানি না, যেটা যারা জেন্ডার জাস্টিস বা জেন্ডার নিয়ে যারা বিচার করে তারা হয়তো ভাবতে পারবে, বা আপনি হয়তো যদি গবেষক হিসেবে ভাবেন যে এটা জেন্ডার হবে কি না হবে। কিন্তু আমার হচ্ছে যে হিজড়া সংস্কৃতি, এই হিজড়া সংস্কৃতি কিন্তু এই উপমহাদেশের একটা অংশ, কিন্তু কালের পরিবর্তনে এই পেশারও অনেক পরিবর্তন আসছে, এই সংস্কৃতিরও। তার ভিতরে আমি যদি বলি যে এই সংস্কৃতিকে ঘিরে কিন্তু আহ নিজস্ব উৎসব রয়েছে, এই সংস্কৃতির নিজস্ব উৎসব রয়েছে, সংস্কৃতির নিজস্ব ধর্মচর্চা বলবো না, কিছুটা ধর্মচর্চার মতো। তারপর হচ্ছে এখানে ঢোল আছে, ঢোলটার প্রতি একটা বিশ্বাস আছে। এবং আমি যে ঢোলটা এখন কাঁধে নিয়ে যে পাড়ায় ঘুরতে বেরোলাম, এই ঢোলটা কিন্তু একমাত্র আমি বাজার থেকে কিনে নিতে পারি না, এই ঢোলটা কিন্তু আমার যে গুরু তার কাছ থেকে পেতে হবে, তিনি পেয়েছেন তার গুরু। এভাবে এভাবে একটা সংস্কৃতিতে বিলং করলে অনেক কিছু মেনে কিন্তু তারপর এই প্রফেশনে যেতে হয়। তো সেখানে আমরা যদি বলি যে না, ওনারা আমাদের জোর করে টাকা চাচ্ছে, সেটা হচ্ছে নগরায়নের কারণে বা কালের পরিবর্তনে এই পেশা কিছু শহর অঞ্চলে হয়তো হতে পারে, কিন্তু একেবারেই অজপাড়াগাঁয়ে যেসব হিজড়ারা থাকে তাদের বাড়িতে এখনো গেলে মুসলমান হোক কিন্তু পর্দার আড়ালে মায়াজি তারামণির আকৃতি রয়েছে, এবং তাকে সকাল সন্ধ্যায় পুজো দিতে হয়, সকাল সন্ধ্যায় পুজো দিতে হয়, ঢোলে সিঁদুর লাগাতে হয়, ঢোল ঘুরে এসে ঢোল ঠান্ডা করতে হয়। এগুলি অনেক নিয়ম নীতি আছে, যেটা হয়তো আপনি প্রেজেন্টেশন তুলে ধরতে পারেন। আমি জানি আপনি গবেষণা করেছেন এগুলির উপরেও, আমার যতটুকু ধারণা আপনার ধারা। তো সেই জায়গাগুলি থেকে এই পেশাটাকে কিন্তু এখন পেশা হিসেবে দেখবো না জেন্ডার হিসেবে দেখবো, এখন আমার প্রশ্ন হচ্ছে এইটা। এটা সরাসরি উত্তর হলো, আমার মতামত হচ্ছে কি, আমি মনে করি না দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ। মানে একটা পেশা হলে জেন্ডার হতে পারবে না, জেন্ডার হলে পেশা হতে পারবে না, ইট ক্যান বি বোথ। দুটোই হতে পারে, এবং এটা দুটাই, যদি আমার মতামত সরাসরি এভাবে আমি বলতে পারি। কিন্তু আমাদেরকে এই যে বাইনারি ফ্রেমিংটা, এটা আইদার পেশা হবে কিংবা জেন্ডার হবে, এইটার রাজনীতিটা কি, কেন এইভাবে ভাবা হচ্ছে, সেইখানে আমাদের যেতে হবে না। কারণ এইটাকে বুঝতে হলে বুঝতে হবে যে অনেক ধরনের টেনশন, এই হিজড়া সাবকালচারের সাথে আরো বিভিন্ন গ্রুপসের যে টেনশন, ওটা আপনারা সবাই জানেন, আপনি তো অবশ্যই জানেন। তো আমার ওই রকম প্রেক্ষাপটে এই ধরনের প্রশ্নগুলো উঠে আসছে। সো এই আর কি, এখন এটা নেভিগেট আসলে কিভাবে করতে হবে, এটা যারা অন দ্য গ্রাউন্ড মানে জীবনযাপন করছেন, এবং সেই ক্ষেত্রে আসলে এটা ওইভাবে দেখতে হবে। এটা আমার মনে হয় না যেটা গবেষকরা বলে দিতে হবে এটাকে এভাবে দেখা। আমি এটাকে একটা কনসেপচুয়াল ইস্যু হিসেবে খালি দেখছি না, এটা একটা ইম্পেরিক্যাল, এবং মানুষ আসলে কিভাবে এটাকে সামনে নেগোশিয়েট করবে এবং ন্যাভিগেট করবে, এটা তার উপরে নির্ভর করবে। কিন্তু আমি যেভাবে দেখি যে, আমি মনে করি না দুটো মিউচুয়াল এক্সক্লুসিভ। আপনি এটা পেশা হলে জেন্ডার হতে পারবে না, বা জেন্ডার হলে এটা পেশা হতে পারবে না। এবং এরকম একটা প্রশ্ন আছে, যদি একটু মানে রিলেটেড, যে এটা কি আসলে সেক্সুয়াল আইডেন্টিটি না জেন্ডার আইডেন্টিটি। এই যে মনে করেন জেন্ডার এবং সেক্স বা সেক্সুয়ালিটি ধারণাকে আলাদা করে দেখা, এটা অত্যন্ত একটা প্রভিনশিয়াল মডেল। এটা দ্যার ইজ নাথিং ইউনিভার্সাল অ্যাবাউট এনি অফ দিস। ঠিক আছে, এটাও একটা 50 বছরের মডেল, যেটা একটা পশ্চিমা এক ধরনের জ্ঞানতান্ত্রিক একটা ধারণা থেকে, এই যে জেন্ডার আলাদা, সেক্সুয়াল ওরিয়েন্টেশন আলাদা, এগুলো অনেক এই ধারণাগুলা কে ন্যাচারালাইজ করা যাবে না। আমি মনে করি ওইটা একটা বিষয়, যে আমরা কেন এইভাবে ভাবছি যে এখানে এভাবে এটা হবে বা ওভাবে হবে। আমি মনে করি এটা দুটোই হতে পারে। কি সম্পর্ক ট্রান্সজেন্ডার এবং হিজড়ার সাথে সম্পর্কটা কি? হ্যাঁ, এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এটা অত্যন্ত উত্তরটা জটিল। এবং আমার নতুন বইটা আসলে যেটা আমি কাজ করছি এখন, সেটা টু সাম এক্সটেন্ট এটাকে অ্যাড্রেস করতে চাই। মূল বিষয়টা হচ্ছে ট্রান্সজেন্ডার একটা 50 বছরের শব্দ, সহজভাবে বলতে গেলে। ইট অনলি হ্যাজ এ হিস্ট্রি অফ 50 ইয়ার্স। আজকে এটা অত্যন্ত মেইন স্ট্রিম, কিন্তু ইট ডাজন্ট মিন দ্য সেম থিং এভরিওয়্যার। এখন এটা একটা হাউসহোল্ড টার্মে পরিণত হয়েছে, ওয়েস্টে বলেন, এখানে বলেন। আর হিজড়া সেই অনেক পুরনো হিস্ট্রি। তো প্রথম কথা যেটা বলবো, যে সারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলের এই যে মনে করেন লৈঙ্গিক বিচিত্রতা, বা যেভাবে বলি জেন্ডার ভ্যারিয়েন্স, এইটাকে হঠাৎ করে যদি আপনি সবকিছু ট্রান্সজেন্ডার হিসেবে রিকাস্ট করেন, এটা আমার কাছে মনে হয় অত্যন্ত, এটা এক ধরনের এপিস্টেমোলজিক্যাল ভায়োলেন্স এবং রিপ্রেজেন্টেশনাল ভায়োলেন্স। যে এবং এটা এই জন্য বললাম যে এটা শুধুমাত্র কিন্তু মানে ট্রান্সলেশন না, এটা আপনি যখন একটা শব্দকে, এখন মনে করেন আপনি যদি সারা দুনিয়ার যত লিঙ্গ বিচিত্রতা আছে, এগুলোকে সবগুলোকে হিজড়া বলি, এটার সাথে পলিটিক্যাল ইকোনমিক কানেকশন। কেন ইংলিশ টার্ম এত বেশি ইনফ্লুয়েন্সিয়াল? ইটস নট জাস্ট বিকজ, নট অনলি বিকজ ইটস ইংলিশ, বাট অলসো ইটস দ্য ডমিনেন্ট পাওয়ার এবং
ওটা তো ওইটা লিমিটেশনস গুলো আছে, কিন্তু ওইটা আমার মনে হয় উই হ্যাভ টু বি মাইন্ডফুল অফ দ্যাট। মানে এখানে পলিটিক্সটা কি, এখানে একটা অসম রিলেশনশিপ, আনইভেন রিলেশনশিপ, ট্রান্সজেন্ডার হ্যাজ অ্যান কন্টেস্টেড অ্যান্ড আনইজি রিলেশনশিপ। তার মানে আমি নট সেইং এটাকে অ্যাবান্ডন করতে হবে। অনেক সমাজের কন্টেক্সটে দেখা যায় ট্রান্সজেন্ডার একটা নতুন লিবারেটরি ফ্রেমওয়ার্ক হিসাবে কাজ করতেছে, যেখানে হয়তো আর কোনো পথ নাই, কিন্তু যেসব কন্টেক্সটে অলরেডি অনেক ধরনের ফর্মস এক্সিস্ট করে জেন্ডার এবং সেক্সুয়ালিটির ক্ষেত্রে, সেক্ষেত্রে ট্রান্সজেন্ডারের বিষয়টা একটা একটা জটিল সম্পর্ক এগুলোর মধ্যে। যেমন মনে করা হচ্ছে ট্রান্সজেন্ডার একটা মডার্ন বা মডার্নাইজিং ক্যাটাগরি, এবং তার রিলেশনশিপ হেজের একটা ব্যাকওয়ার্ড ক্যাটাগরি, এবং যেটা হচ্ছে কি যে ট্রান্সজেন্ডার কিন্তু অলসো একটা অ্যাসপিরেশনাল ক্যাটাগরি। ঠিক আছে, এর মধ্যে দিয়ে এক ধরনের রেসপেক্টেবিলিটি যে পলিটিক্স, সেটাকে আবার ফিরিয়ে নিয়ে আসা। কারণ যারা ট্রান্সজেন্ডার হিসেবে নিজেদেরকে দাবি করছে, তারা নিজেকে মনে করছে যে তারা চেতনার দিক থেকে বা দৃষ্টিভঙ্গির দিক থেকে বা অ্যাস্থেটিক্সের দিক থেকে হিজড়া থেকে অনেক ভিন্ন বা তাদের থেকে অনেক উন্নত। তো এই ধরনের যে রেসপেক্টেবিলিটি পলিটিক্স, এগুলো চলে আসতেছে। আমার কাছে মনে হয় যে টু সাম এক্সটেন্ট এখন যেভাবে এই ট্রান্সজেন্ডার মেইন স্ট্রিমের পলিটিক্সটা চলছে, এটা অনেকটা হিজড়াফোবিক। আমরা ট্রান্সফোবের কথা বলি, কিন্তু এরকম মানে এখন এই যে হিজড়া ব্যাশিং এর মধ্যে দিয়ে আপনি যদি ট্রান্সজেন্ডার মেইন স্ট্রিম করেন, সেটা হিজড়াফোবিক ট্রান্সজেন্ডার পলিটিক্স। আমার মনে হয় না যে কোনো একটা জনগোষ্ঠীকে আরো নিচু করে আরো খারাপভাবে তাদেরকে আন্ডারমাইন করার মধ্যে দিয়ে আসলে ট্রান্সজেন্ডার লিবারেশন ইভেন্চুয়ালি ক্যান বি অ্যাচিভ। সো এর মানে এই না আমি বলতেছি ট্রান্সজেন্ডার হিসাবে দাবি কেউ নিজেকে আইডেন্টিফাই করতে পারবে না বা করলেই সেটা অটোমেটিক্যালি সমস্যাপূর্ণ। বিষয়টা সেরকম না। অনেকের ক্ষেত্রে আই থিঙ্ক ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে এটা একটা পাথওয়ে হতে পারে টুয়ার্ডস লিবারেশন, টুয়ার্ডস সেলফ আইডেন্টিফিকেশন ইন এ কনটেক্সট যেখানে আর কোনো ফ্রেমওয়ার্ক নাই। মানুষ কিভাবে আইডেন্টিফাই করবে সেটা কিন্তু তার আশেপাশের যেই কনটেক্সট এবং সেখানকার ইডিয়মস থেকে আপনি ড্র করবেন। এখন ধরেন এইটা, এবং এটা এটা মনে রাখতে হবে যে আমাদের অনেক ধরনের কিন্তু এই ধরনের ফ্রেমওয়ার্ক গুলো আছে পৃথিবীতে। যেমন আপনি যদি আমাদের সাউথ এশিয়াতে হিজড়াদের কথা বলতে পারি, আমরা যদি এশিয়া প্যাসিফিকের দিকে তাকাই, টোঙ্গা থেকে আরম্ভ করে সামোয়া, ফাকালেইটি, ফাফাফিনে, আপনি যদি ইন্দোনেশিয়া যান, ওয়ারিয়া আছে, ঠিক আছে, আপনি কাতুই আছে থাইল্যান্ড, আপনি যদি এমনকি আপনি যদি ওইদিকে ল্যাটিন আমেরিকার দিকে দেখেন না, ত্রাভেস্তি আছে, ট্রান্সফরমিস্টা আছে, বা আপনি আরো অনেক টু স্পিরিট কমিউনিটি আছে, এত ধরনের সব গ্রুপকে অল অফ এ সাডেন এটাকে যদি খালি একটা শব্দ দিয়ে ব্যাখ্যা করা হয়, মানে এটাকে আমি বলতে এটা একটু ফ্ল্যাটেনিং, ইট ফ্ল্যাটেন্স আউট দ্য মানে ডিফারেন্সেস, এবং সবগুলো একই ক্যাটাগরি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনি শুধু খালি ট্রান্সজেন্ডার হিসেবে ফ্রেম করছেন না, কিন্তু আপনি তখন এক ধরনের বায়াস নিয়ে কিন্তু আপনি ফ্রেম করছেন যে আসলে ট্রান্সজেন্ডার মানে কি। যেমন ধরেন আমি বললাম যে হিজড়া হচ্ছে একটা স্পেসিফিক আইডেন্টিটি, অ্যানালিটিক্যালিও এটা খুবই সমস্যাপূর্ণ টু রিড হিজড়া থ্রু দ্য লেন্স অফ থ্রু দ্য প্রিজম অফ ট্রান্সজেন্ডার, বিকজ দেন ইউ ডু এ ডিসসার্ভিস to মানে to how the community subjectivities are forged and formed in the first place, না সেটা আপনি বুঝতেই পারবেন না। ট্রান্সজেন্ডার has nothing to do with religion, let's say, ঠিক আছে, এখানে আপনার হিজড়াকে এটা একটা রিলিজিয়াসলি ইন্সপায়ার্ড ভোকেশন, যেটার সাথে আপনার মায়াজি তারামণি আপনাদের কথা বললেন, সেটা অনেক ধরনের ফ্রেমিংটা একটু ডিফারেন্ট, ঠিক আছে, এবং এটা অনেক বছর ধরে এক্সিস্ট করে। সো সাডেনলি আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইউ ক্যান রিয়েলি রিকাস্ট এটাকে এইভাবে দেখা। এটা এক ধরনের রিপ্রেজেন্টেশনাল ভায়োলেন্স, বাট ইটস জটিল। মানে তার মানে না আমি আমার কোনো আপত্তি মানে বা আমি এগেইনস্ট দ্য আইডিয়া যে কেউ একটা ট্রান্সজেন্ডার হিসেবে আইডেন্টিফাই করলে সে করতে পারবে না। বুঝতে পারছি আমি, এটা জটিল, সহজ উত্তর নাই। এবার শুধু আপনাকে একটা লাস্ট কোশ্চেন এটা নিয়ে আপনার কাছ থেকে আমি জানতে চাই, এটা বোঝার জন্য, যেহেতু পলিসি লেভেল অনেক কাজ হচ্ছে, সেই কাজগুলির সঙ্গে আমাকেও যুক্ত থাকতে হচ্ছে, রাষ্ট্রের পলিসি যখন চেঞ্জ হচ্ছে, তো সেখানে অনেক কথার সম্মুখীন আমাকে হতে হবে। তো আপনি অনেক স্পেসিফিকের অনেক এক্সাম্পল দিলেন, তো আমি শুধু ভারতীয় এক্সাম্পল দেব। ভারতের বিভিন্ন স্টেটে এই কালচারে যারা বিলং করে তাদের বিভিন্ন পরিস্থিতি, কিন্নর হিসেবে পরিচিত আছে, আরাবানি হিসেবে উত্তরপ্রদেশে আরাবানি হিসেবে পরিচিত আছে, মেতি হিসেবে পরিচিত আছে, চিত্রা হিসেবে পরিচিত আছে। বাট বাংলাদেশে বাংলাদেশে আমাদের তো স্টেট নেই, বিভিন্ন ডিভিশন, যেমন গুর্মি হিসেবে পরিচিত আছে, কোথাও নপুসঙ্গ, কোথাও খোজা, বিভিন্ন ভাবে বিভিন্ন এলাকায় এই মানুষগুলিকে চেনা জানা যায়। তো যার কারণে এখন এটাকে আমাদের দেশে বা এই কন্টেক্সে এখন ট্রান্সজেন্ডারকে একটা আমব্রেলা টার্ম হিসেবে দেখা যাচ্ছে। এখন আমব্রেলা টার্মের একটা অংশ দেখানো হচ্ছে হিজড়া, একটা হচ্ছে ট্রান্স উইমেন, ট্রান্স ম্যান, আর একটা হচ্ছে এখন ইন্টারসেক্স পপুলেশনও এটার সাথে আন্তলিঙ্গ।
কেননা অনেক সময় বলা হয়েছে আন্তঃলিঙ্গীয় মানুষের ভিতর নাকি নারী বা পুরুষ ভাগ আছে। কেউ হয়তো যে যে তাকে যেভাবে শনাক্ত করা হয়েছে পরিবার থেকে, যেমন মনে করেন তার অর্গান শনাক্ত করতে হবে, তারপর বলছে সে নারী হিসাবে, তো পরবর্তী সময় দেখা যায় সে ফিল করছে আমি মেল। তো এই যে বিভিন্ন সমস্যাগুলি রয়েছে, তো যার কারণে বাংলাদেশে এই ট্রান্সজেন্ডার বিল করতে গিয়ে কোন শব্দ চরণের জায়গায় যেতে হবে আমি জানি না। মানে আপনার গবেষণা বা আপনার আমার এই ছোট্ট মহা বিপদে ফেলে দিলাম নাকি না কিছুটা জানার জন্য, আমার বোঝার জন্য। এখানে মানে আই ডোন্ট লাইক টু এটাকে বি প্রেসক্রিপটিভ, টার্ম হিসেবে দেখানো আমার নিজস্ব কোনো প্রেসক্রিপশন নেই, বাট আমি যেটা বলতে পারি যে এক ধরনের ইফেসমেন্ট বা ইরেজিওরের যে সমস্যা, সেটা আমি বলতে পারি আপনাকে যে অনেক ধরনের দৃষ্টিভঙ্গি বা ভয়েসেস সেটা হারায় যাওয়ার সম্ভাবনা আছে এরকম যদি আপনি একটা ওভারআর্চিং টার্মের মধ্যে সবগুলোকে ক্লাসিফাই করেন। যেটা মনে করেন ইন্টারসেক্স কমিউনিটি, তাদের যে দৃষ্টিভঙ্গি ভয়েসেস, এরা কিন্তু অনেকেই ট্রান্সজেন্ডারের হোক, তারা ওইটা পরের বিষয়, কিন্তু তাদের যে মানে সেক্স অ্যাজ অ্যান আইডেন্টিটি, সেক্স ক্যারেক্টারিস্টিক্সের ভিত্তিতে ডিস্টিংক্ট আইডেন্টিটি যে জায়গাটা, সেটা হারায় যাওয়ার বিষয় আছে। তো ওই দিক থেকে আমি মনে করি ওইটা ইট ক্যান বি প্রবলেম্যাটিক, বাট অ্যাট দ্য সেম টাইম ইট ডিপেন্ডস, মানে এই সমস্যাটা ইজ নট স্পেসিফিক টু বাংলাদেশ না, এবং এবং এটা এটা ইন্ডিয়া পাকিস্তানের ক্ষেত্রে দেখা যাচ্ছে। এমনকি কোর্টের যদি আপনি জুডিশিয়াল অ্যাক্টিভিজম বা বিভিন্ন ভার্ডিসগুলো দেখেন, এগুলোর ভিতরেও কিন্তু কোনো কনসিস্টেন্সি নাই। এমনকি মানে জাজদের যে বিভিন্ন ইয়েতে এক এক রকম শব্দ লেখা, তো ওই প্রবলেম তো রয়ে গেছে। সো আই ডোন্ট নো ইফ দ্যার ইজ এ ওয়ে আউট ইন টার্মস অফ, মানে এটা আনঅ্যাভয়েডেবল টু সাম এক্সটেন্ট টু নট এঙ্গেজ, ইউ ক্যানট প্রিটেন্ড দ্যাট ইট ডাজন্ট এক্সিস্ট। দেয়ার আর লট অফ পিপল যারা নিজেকে একই সাথে মাল্টিপ্লি আইডেন্টিফাই করতে পারে। বিষয়টা এমন না যে আপনি যদি আপনি হিতেশে আইডেন্টিফাই করেন, আপনি ট্রান্সজেন্ডার হিসেবে আইডেন্টিফাই করতে পারবেন। পিপল ক্যান আইডেন্টিফাই অনেকভাবেই, কিন্তু এটা আসলে মানে কি হতে পারে, অনেক তো হচ্ছেই। যেমন ধরেন যে আপনার রেকগনিশন হলো, ভুলভাবে রেকগনিশন হতেই পারে, তো এটা হতে পারে একভাবে। আই ডোন্ট নো, সত্যি কথা আমার আমি বলতে পারছি না, আমি জানি না। আর আমি যেটা বলতে পারি, যেটা সমস্যাটা বলতে পারি, যে ওই যে কিছু কিছু ভয়েসেস আছে যেটা একেবারে হারা যেতে পারে, ঠিক আছে, এবং যেটা হারা গেলে একটা বড় সমস্যা হতে পারে। কিন্তু এখানে আরেকটা জিনিসও ইনক্লুডেড হবে, যেটা হচ্ছে নন বাইনারি। তো নন বাইনারি মানুষরা তার যে আইডেন্টি, তার যে কি, সেটা আসলে একজন নন বাইনারি সেই বলতে পারবে। বাট আমি যে ট্রান্স উইমেন, আমি বলতে পারি আমি কেন নারী, কেন কি, সেটা আমারটা আমি বিস্তারিত বলতে পারি, কিন্তু একজন নন বাইনারি মানুষ তার বিষয়টা সে ভালো বলতে পারবে। কিন্তু ট্রান্সজেন্ডার আমরা ভিতরে নন বাইনারিও ইনক্লুডেড করা হচ্ছে। আর কারো কোনো প্রশ্ন আছে? পিছনে একটা হাত দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনি হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আপনাকে অনেক ধন্যবাদ আদনান ভাই। আমার নাম আশরাফ। আমি জাস্ট একটা বিষয় জানতে চাচ্ছিলাম, এটা কিছুটা ঠিক আইডেন্টিটি রিলেটেড না, রাদার দেন সোশ্যাল কন্ট্রোল। আপনি বলেছেন পলিটিক্স অফ রেসপেক্টেবিলিটি। আমার কাছে মনে হচ্ছে এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা সাম্প্রতিক সময়ে খেয়াল করছি হয়তোবা, যে নিউ লিবারাল ইকোনমির যে ডেভেলপমেন্ট ডিসকোর্সগুলো আছে, সেই ডিসকোর্সগুলোতে এই পলিটিক্স অফ রেসপেক্টেবিলিটি জায়গাটা খুব ডমিনেন্ট, যে হিজড়ারা আসলে রেসপেক্টেবল সিটিজেন না। যেমন কিছুদিন আগে ডিএমপি থেকে একটা নোটিফিকেশন এসছে যে হিজড়াদের উৎপাত অনেক বেড়ে গেছে এবং তাদের উৎপাত থেকে রক্ষা করতে হবে নগরের সম্মানিত নগরবাসীদের, সম্মানিত শব্দটা সেখানে ছিল। এবং একই সাথে যদি আমরা দেখি যে এনজিও গুলোর যে ডেভেলপমেন্ট ডিসকোর্স গুলো আছে, সেখানেও কিছুটা রেসপেক্টেবিলিটি ধারণাটাকে প্রমোট করা হচ্ছে, এবং গভর্নমেন্ট কিছুটা সেই ধারণাকে নিয়েছে আমার কাছে মনে হয়েছে। তো আপনার কি মনে হয় যে এই পলিটিক্স অফ রেসপেক্টেবিলিটি এটা কিছুটা হলো হিজড়াদেরকে কোয়ার্স করা কিংবা ইনকারসারেট করা কিংবা সোশ্যালি কন্ট্রোল করা, এক ধরনের একটা বায়ো পলিটিক্সের দিকে ঠেলে দিচ্ছে, কিংবা এবং একই সাথে তাদের যে পেশাগুলো আছে, রিচুয়ালিস্টিক পেশা আছে, সেই পেশাগুলোকে এক ধরনের সোশ্যাল ইফেক্ট করা, যেটা আপনি বললেন, কিংবা ইরেজ করে দেওয়ার একটা একটা প্রবণতা আছে কিনা, আপনি কি মনে করছেন? আমি মনে করি অ্যাবসলিউটলি, এবং যেটা কলোনিয়াল টাইম থেকে শুরু হয়েছে। So what is really striking and intriguing and very important to acknowledge is the fact that এটা এখনো এক্সিস্ট করছে। তো so attempts to contain, eradicate and criminalize, এটা তো একদম সেখান থেকে আপনার 1871 সালের ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্টের মধ্যে দিয়েই এই কাজই করার চেষ্টা করা হয়েছে, এবং আজকে 2022 না 23 এখনো একই রকমই এফোর্ট। যদি আপনি আমাদের এখানে পোস্ট কলোনিয়াল বাংলাদেশ স্টেটের দিকে দেখেন, we are trying to do the same thing. Actually the state here is trying to do the same thing as the British did না। সো এবং মিডল ক্লাসের কমপ্লিসিটি ওখানে ছিল। প্রথমে বলার সময় বলছিলাম যে ইন্ডিয়ান মিডল ক্লাস ওয়ার absolutely complicit with the British formulation, this kind of মানে so-called respectability politics এ they were complicit, এবং এখনো সেম। এই যে আপনি বলেন সম্মানিত, এটা বাংলাদেশের পার্লামেন্টেও ডিসকাস করা হয়েছে যে কিভাবে এটা একটা
and public nuisance. So that is the only discourse that exists. যদি এখানে জয়া এবং চৈতি দুজনে বললেন যে এখানে অন্যান্য রিজিয়নে হয়তো এভাবে দেখা হয় না, but that discourse is not there. গত 10 বছরে আমি একটা পত্রিকার রিপোর্ট পাই নাই কখনো লেখা যেখানে অন্য কোনো ডিসকোর্স পাচ্ছি আমি। এভরিওয়্যার ইট ইজ অ্যাবাউট এটা হাউ মানে মনস্ট্রুয়াস ইট ইজ, হাউ ব্যাকওয়ার্ড ইট ইজ, হাউ প্রবলেম্যাটিক ইট ইজ। সো আর যে কিছু এটা যে একটা ইকোনমিক রিলিজিয়াস এক্সচেঞ্জ এবং এটার যে অনেক কমপ্লেক্স মোরাল ইকোনমি সাথে এটা যুক্ত, অসপিশিয়াসনেস ইনঅসপিশিয়াসনেস, এই ধরনের যে ফ্রেমিংগুলা, হোয়াট এম্পাওয়ার্স পিপল টু বার্জ ইনটু সামবডিজ হাউসহোল্ড এন্ড টেক দ্য কিড, ঠিক না? মানে এটা করতে ওয়ার ডাজ দ্যাট কাম ফ্রম? সো আসলে এটা ইজ নট নেগোসিয়েশনের বিষয়টা এটা। তো এই যে বিষয়গুলো, তো ইট ইজ ভেরি ডিফারেন্ট। যদি হয়তো ওই ধরনের বিশ্বের ধারণাগুলো নেই, বিকজ অফকোর্স সোসাইটি হ্যাজ চেঞ্জড টু এ গ্রেট এক্সটেন্ট। কিন্তু যেটা বলতে চাই যে আসলে ইরাডিকেট করার এটা নতুন কিনো নাকি, দ্যার ইজ নাথিং সারপ্রাইজিং অ্যাবাউট এই গভর্নমেন্টের যেটা করতে পারছে। আমাদের এই দেশের প্রেক্ষাপটে হয়তো খুব ইন্টারেস্টিং, যেহেতু এপিডেমিওলজিক্যাল ক্যাটাগরি, এখন এটাকে দেখা হচ্ছে একটা মূলত মানে একটা পোভার্টি গ্রুপ হিসেবে দেখা হচ্ছে, যেটা ব্যাকওয়ার্ড এদেরকে রেস্কিউ করতে হবে। এবং সরকার কিন্তু খুব স্ট্র্যাটেজিক্যালি ডাউন প্লে করছে এদের সেক্সুয়াল প্রোফাইল। এবং বাংলাদেশের সরকার যে ফ্রেমিং, সেখানে কিন্তু এলজিবিটির সাথে কোনো কানেকশন নেই। দে ডু নট সি ইট থ্রু দ্য প্রিজম অফ এলজিবিটি, দে সি ইট থ্রু দ্য প্রিজম অফ ট্রেডিশন, যেটা আসলে আমাদের দেশীয় একটা। এবং যার কারণে এদেশে হিজরা প্রাইড এই ধরনের কোনো কিছুতে কিন্তু কোনো ব্যাকল্যাশ, এনি আদার ফ্রেমিং অ্যাকচুয়ালি ইনসাইডস ব্যাকল্যাশ, না কালচারালি একটা লেজিটিমেসি আছে। সো সেটা আছে। সো সেদিক থেকে আই থিঙ্ক ইটস রিয়েলি ইন্টারেস্টিং যে এটা আসলে কি হবে, মানে ইফেস্ট করার চেষ্টা চলছে, কিন্তু আই ডোন্ট থিঙ্ক ইটস গোনা গেট ইফেস্ট। অ্যাটলিস্ট যদি আমরা ইম্পেরিক্যাল রেকর্ড দেখি, ইট হ্যাজ নট বিন ইফেস্ট। দেয়ার অ্যাটেম্পটস, আইয়ুব খানের নাম বলেও সেম কাজ করা হয়েছিল, এটাকে ব্যান করে দেওয়া হয়েছিল কিছুদিনের সময়। এবং গল্প আসলে এরকম যে ওর আইয়ুব খানের নানি বা দাদি, সে বলছে আইয়ুব খানকে নিজেও নাকি নাচাচ্ছিল হিজড়ারা, এবং তারপরে নাকি এটা উঠে নেওয়া যায়। ইটস এ স্টোরি আই হ্যাভ রেড ইন সাম অফ দ্য টেক্সট, আই এম নট শিওর এটা সত্যিকার মিথ্যা। জি, রাইট রাইট, শি হ্যাজ দ্য হোল বুক, শি হ্যাজ দ্য হোল বুক অন হিস্টোরিওগ্রাফি, এই যে আপনার সিটি এর উপরে, অফকোর্স। ইয়া, পেছনে একটা প্রশ্ন ছিল। ছোট কোশ্চেন ছিল যে এই যে ইমেজ তৈরি হয়েছে হিজড়াদের সাধারণ মানুষের কাছে, মধ্যবিত্তের কাছে, এটার মিডিয়ার ভূমিকা নিয়ে যদি কিছু বলেন, মানে এটা নিয়ে আলোচনা হয়নি। কারণ এই যে গভর্নমেন্ট যে ডিসিশন নিচ্ছে বা যেটাই হচ্ছে, মিডিয়ার কত বড় ভূমিকা আছে এটা যদি একটু আলোচনা আমি মনে করি, থ্যাংক ইউ সো মাচ, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবং আমার নতুন বইটাতে আমি এটা অ্যাড্রেস করার চেষ্টা করতেছি, পার্টিকুলারলি এই মিডিয়াটা ব্যাপকভাবে। আমি মনে করি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা। আমাদের এখানে মিডিয়া রিপ্রেজেন্টেশনটা দুই রকম দেখা যায়। একটা দেখা যাচ্ছে একেবারে হাসির পাত্র, ঠিক আছে, অন অবজেক্ট অফ রিডিকিউল বা এইরকম বিষয়টা, জকুলারিটি। আর একটা হচ্ছে করুণার পাত্র। মানে এর বাইরে এই দুই এক্সট্রিমের মধ্যে মোটামুটি রিপ্রেজেন্টেশনটা আপনি দেখতে পাবেন। কিন্তু এছাড়া আর কোনো ধরনের এজেন্সি এক্সারসাইজ করা সেগুলো একদমই নাই। এবং অনেক ক্ষেত্রে অনেক ধরনের মেইন স্ট্রিম প্রোডাকশনস আর গুড এক্সাম্পলস অ্যাবাউট হাউ নট টু রিপ্রেজেন্ট দ্য কমিউনিটি। যেমন ধরেন কমন জেন্ডার নামে একটা সিনেমা বাংলাদেশে, হয়তো বা একটা ব্যাপক, এবং এটা ইন্টারন্যাশনালি অনেকে লেখালেখি করছে। তো এটা ইজ এ গুড এক্সাম্পল অফ হাউ নট টু মেক এ ফিল্ম অ্যাবাউট এ মার্জিনাল কমিউনিটি, আই উড আর্গু। হ্যাঁ, এবং কারণটা কি দেখেন, এখানে দেখানো যাচ্ছে অনেক কিছুর মধ্যে এক নম্বরে যে ছিনতাই হয়েছে, এবং ছিনতাই হওয়ার পরে মানে ওইখানে দেখা যাচ্ছে একটা প্রেমের সম্পর্ক, এবং যে হিন্দু ছেলেটার সাথে হিজড়া মানুষের প্রেমটা, এখন ওই ছেলেটার ফোন ছিনতাই হওয়ার কারণে সে আর যোগাযোগ করতে পারছে না। এটা শুনে হিজড়ারা ছিনতাইকারীকে ধরে মেরে নিয়ে আসলো। So that is also the dominant image, যে এদের সাথে ছিনতাইকারীদের সম্পর্ক আছে, এরা মোবাইল ছিনতাই করে নিচ্ছে। এই যে রিইনফোর্সিং অল দোজ ইমেজেস, রাইট? বাট ওইখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাইছে, যদিও ইট ওয়াজ কোয়াইট ইন্টারেস্টিং যে সম্পর্কটা দেখানো। কারণ হিজড়া এবং পুরুষ মানুষের সম্পর্ক, এটাকে মানুষজন একটা হাসি হিসেবে দেখে অনেক ক্ষেত্রে। এবং এটা যে মানে দিস ইজ সামথিং দ্যাট ইজ নেভার টেকেন রিয়েলি সিরিয়াসলি ইন এ ওয়ে, ইন দ্য সেন্স দ্যাট ইট ইজ রিডিকুলাস দ্যাট দেয়ার ক্যান বি সাম কাইন্ড অফ রিলেশনশিপ। বাট আমি যেভাবে ফিল্মটাকে রিড করছি সেটা হচ্ছে যে এখানে দেখবেন যে এই ক্যারেক্টারটা is a Hindu character. So in a Muslim majority country, that desire was dispersed onto a Hindu body. It is okay for a Hindu man to be in love with a Hijra. So that is how I read it. এবং আমার কাছে I was quite struck by this যে, এবং দেখাইছে এটা I am not sure যেটা অন্য হয়ে দেখাইলে, and it was okay maybe from that perspective. Okay, a behavior so despicable cannot be anything but Hindu in origin. হয়তো বা এরকম একটা framing, or at least I was reading it in that sort of way. So I am not very sure that আমাদের এখানকার মিডিয়া রিপ্রেজেন্টেশনসটা খুবই, যেটা বললাম যে মানে কয়েকটা ফ্রেমের মধ্যে পুরো আটকা, এর বাইরে তেমন একটা অন্য কোনো খুব ক্রিটিক্যাল বা সেন্সিটিভ ভাবে রিপ্রেজেন্টেশন তেমন একটা আমি দেখি না। ছিল
এরপরে আপনার কাছে। আসসালামু আলাইকুম, আমি শুভ সন্ধ্যা। আমি আরাফাত। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার প্রশ্ন টপিকে অলরেডি কথা হয়ে থাকে। আমি আসলে একটু দেরিতে এসেছি দেখে এই বিষয়টা আমি জানতে চাচ্ছি আর কি। সো আমি যে বিষয়টা নিয়ে জানতে চাই সেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে আপনার অর্থনৈতিক মুক্তি অথবা ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এজেন্ট ফর এম্পাওয়ারিং যে কোনো কমিউনিটি অথবা ইয়ে। সো সেক্ষেত্রে আমার খুব মায়োপিক যে অবজারভেশন আমি যেটা দেখেছি আপনার পৃথিবীর বিভিন্ন জায়গায়, পার্টিকুলারলি থাইল্যান্ডে দেখেছি, ইন্ডিয়াতে দেখেছি যে আপনার দেয়ার আর, ফর এক্সাম্পল থাইল্যান্ডে আমি দেখেছি হাই এন্ড আপনার বিউটি প্রোডাক্টসের সবগুলোতে মোস্টলি আপনার হিজড়ারাই আপনার সেলসের কাজগুলো করছে এবং দে আর ভেরি গুড অ্যাট দ্যাট। আমাদের দেশে কিছুদিন আগে একটা সংবাদ আমি দেখেছিলাম যে আপনার স্বপ্ন ইজ থিঙ্কিং অফ এমপ্লয়িং আপনার হিজড়াদেরকে ইন দেয়ার শপ ফর ইয়ে। সো এই ধরনের বিষয়গুলো আমাদের দেশে এখনো কেন ঘটছে না, যাতে যাতে করে তারা তাদের অর্থনৈতিক মুক্তির মাধ্যমে, ইকোনমিক ইন্ডিপেন্ডেন্সের মাধ্যমে দে ক্যান এম্পাওয়ার দেমসেলভস ইন দেয়ার সোসাইটি, ইন দ্য সোসাইটি। এই বিষয়গুলো আমাদের দেশে কেন ঘটছে না, বা যেসব জায়গায় এই জিনিসগুলো ঘটেছে সেই ঘটনাগুলোর অনুঘটক বা এনাবলিং ফ্যাক্টরগুলো কি কি ছিল, এই বিষয়গুলো যদি একটু আলোকপাত করেন। ধন্যবাদ। প্রথম অংশ নিয়ে বলা যায়, পর অংশটা বলা অত্যন্ত কঠিন, কারণ খুব কনটেক্সট স্পেসিফিক অন্য দেশের কথা বলা। বাংলাদেশে আসলে এখন প্রচুর হচ্ছে, সত্যি কথা বলতে গেলে। এমনকি গভর্নমেন্ট ট্যাক্স বেনিফিটও পর্যন্ত দিচ্ছে, যে কোনো কর্পোরেট হাউস বা বিভিন্ন কোনো মানে সংস্থা বা কোম্পানি যদি হায়ার করে তাহলে তারা ট্যাক্স বেনিফিটস পেতে পারে। সো there are all sorts of attempts at mainstreaming, right? But I think the question is, what does it mean to mainstream? ঠিক না? যেটা বললাম যে ইকোনমিক এম্পাওয়ারমেন্ট তো শুধুমাত্র ইকোনমিক, যেটা অনেকটা কাস্ট সিস্টেমের ক্ষেত্রে যেটা দেখা যায়, যদি আমাদের এখানে কাস্ট ইজ নট এ স্ট্রং অর্গানাইজিং সোশ্যাল প্রিন্সিপাল, যেটা আমি বোঝাতে চাচ্ছিলাম যে হিজড়ারা ইকোনমিক্যালি ওয়েলদি হলেও মিডল ক্লাস একটা স্পেসকে অকুপাই করতে পারছে না, বিকজ অল সর্ট অফ প্রেজুডিসেস। যখন কোভিড-19 হয় তখন আমি একটা র্যাপিড এথনোগ্রাফিক প্রজেক্ট করলাম, যেখানে দেখতে পেলাম যে যে আনটাচেবিলিটির প্রবলেমগুলো আমাদের এখানে ব্যাপক দেখা যাচ্ছে। যে হিজড়াদেরকে মনে করা হচ্ছে এরাই হচ্ছে করোনা ভাইরাস, এরা নিয়ে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে এবং সবাইকে দিয়ে যাচ্ছে। হাউজিং অ্যাক্সেস করা এখনো বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠীর জন্য অত্যন্ত ডিফিকাল্ট। আপনি যত টাকায় থাকুক না কেন, একজন হিজড়া মানুষের পক্ষে, এবং যে হিজড়াগিরি করে, সে যায় একটা সো কল্ড অ্যাফ্লুয়েন্ট মিডল বা আপার মিডল ক্লাস হাউস হোল্ডে, ওখানে কোনো নেইবারহুডে যে বাসা নিতে পারবে না, তাই ওখানে বাসা দেওয়া হবে না। সো ইকোনমিক এম্পাওয়ারমেন্টে আছে, কিন্তু এখানে অনেক ধরনের সোশ্যাল প্রেজুডিস আছে। সো ওগুলাকে আমাকে ইন্টারলকিং সিস্টেমস অফ অপারেশন ওভাবে দেখতে হবে। ইকোনমিক এম্পাওয়ারমেন্ট ওয়ান অফ দ্য ওয়েজ, বাট আই থিঙ্ক ওগুলোর সাথে কানেক্ট করে এভাবে বুঝতে হবে। এবং এটার জন্য অনেক সময় লাগবে, যেহেতু অনেক সোশ্যাল প্রেজুডিস আছে, বা এবং এটা আসলে সোসাইটির উপর ডিপেন্ড করে, সোসাইটি কিভাবে এটাকে রিকনসাইল করবে। ডিফারেন্স একভাবে দেখা যেতে পারে যে হাউ ডাজ দ্য সোসাইটি ডিল উইথ জেন্ডার অ্যান্ড সেক্সুয়াল ডিফারেন্স। আমাদের এখানে ডিফারেন্সকে আমরা কিভাবে ডিল করি, কিন্তু আমার কাছে মনে হয় নট ভেরি গুড উইথ ডিলিং উইথ ডিফারেন্স। মানে এই সমাজ ডিফারেন্স নিয়ে আমাদের যত সমস্যা, ঠিক না, অ্যাম্বিগুইটি নিয়ে যত সমস্যা। উই ক্যানট allow ambiguity to remain ambiguous, right? We want everything to be একটা মানে আমার নিড, আমার যে ফ্রেম সেটার মধ্যে। সো I don't know, I don't have a direct answer to your question, but I think it's not just about economic empowerment, it's about all other related factors taken together that can eventually result in liberation or whatever that might be. আমরা এই একটা প্রশ্ন আছে, এটা দিয়ে শেষ করি যদি আর কারোর কোনো প্রশ্ন না থাকে। হাই, আমার নাম তিথি। আমি সবার আলোচনা, আপনার আলোচনা সবকিছু শুনে শুনে মাথায় প্রশ্নটা একটু গোছাতে চেষ্টা করছিলাম, বাট আই ডোন্ট নো হাউ ইট উইল ওয়ার্ক আউট। আমি বললে মনে হয় ইট উইল ওয়ার্ক আউট। আমি আপনার মতামত একটু চাচ্ছিলাম, এখন বর্তমানে যে আমাদের আইডেন্টিটি এবং আইনের স্বীকৃতির যে লিঙ্কের জায়গাগুলো আছে, সেগুলো নিয়ে যে ডিসকোর্স হচ্ছে, সেটা লিগ্যাল অ্যাক্টিভিজমের জায়গা হচ্ছে, এবং বিভিন্ন কমিউনিটির মানুষদের যে অ্যাক্টিভিজমগুলো আছে সেই জায়গা থেকে, এবং তার মধ্যে যে টেনশনসগুলো আছে, আমরা এখন দেখছি যে হিজড়া রেকগনিশনটা একটা ব্যাপার, এখানে ট্রান্সজেন্ডার আইডেন্টিটি, আরও ডিফারেন্ট ট্রান্স আইডেন্টিটিস, নন বাইনারি আইডেন্টিটিস, সবগুলোর মধ্যে নিজস্বতা এবং নিজস্বতার জায়গা থেকে টেনশনস। এই পুরো প্রেক্ষাপটটাকে বিশেষ করে লিগ্যাল ডিসকোর্সের জায়গা থেকে আইডেন্টিটির জায়গাটা, আপনার কি মনে হয় যে এটা কোনো ডিকোলোনিয়াল জায়গা থেকে কল্পনা করার সুযোগ আছে? আর যদি সেরকম সুযোগ থাকে, বা সেটা কল্পনাটা যদি আমরা করি, সেটা কিরকম হতে পারে? কারণ এখন যে ট্রান্সজেন্ডার রাইটস প্রোটেকশন বিল আসছে, বা
বা যেগুলো আসলে এর আগেও আপনিও বলেছেন যে ট্রান্সজেন্ডার রাইটস প্রোটেকশন নিয়ে যে ধরনের ল ইন্ডিয়া পাকিস্তানে বা এই সাবকন্টিনেন্টে এসেছে সবগুলি আলটিমেটলি খুব ক্যাটাগরাইজিং, খুব ক্লাসিফিকেশন ভিত্তিক। তো আমাদের আইনটাও যদি সেরকম হয়, সেই জায়গা থেকে আমরা কি একই উপনিবেশিক চর্চাগুলোই কি আবার করছি কিনা, এটার ব্যাপারে আপনার কি মতামত, এটা আমি একটু জানতে চাই। আসলে এটা খুবই মানে আমি মনে করি টাইমলি কোয়েশ্চেন, অলসো আই ডোন্ট নো এটার উত্তর কঠিন, মানে it's something that needs to be observed empirically, I think, over the years, or at least another 10-15 years before some kind of concrete answers can be generated. But I think legal categorization বা legal activism এর একটা সমস্যা হচ্ছে কি যে it can barely function without categorization, right? I don't know, it might be my limited understanding about how law functions, but categorize না করে কাজ করাটা বা কোনোভাবে এটা I don't know, maybe law is inherently categorical or categorizing, এটা কিভাবে করা যায় I don't know. বাট অবশ্যই এখন বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে, বিভিন্ন ডিসকোর্স তৈরি হচ্ছে। এটা একদিক থেকে খুবই ইন্টারেস্টিং যে ইট ক্যান ওপেন আপ স্পেস, মানে এই বিষয়গুলো নিয়ে কথা বলবার একটা ক্ষেত্র তৈরি হয়েছে। তো সেটা খুবই ইন্টারেস্টিং, যে আসলে কোন দিকে যাবে এটা বলা অত্যন্ত কঠিন এখন। মানে ইটস জাস্ট, আই থিঙ্ক ইটস জাস্ট লিটল টু আর্লি। মানে এই মুহূর্তে যেইভাবে পরিস্থিতিটা যাচ্ছে, তবে আমার কাছে মনে হয় যেটা সমস্যা, যে কিছু কিছু সোশ্যাল গ্রুপস বা অর্গানাইজেশন তার ইন দ্য ড্রাইভার সিট, এবং তারা নিয়ন্ত্রণ করছে ডিসকোর্সটা কেমন হওয়া উচিত বা কোন দিকে যাওয়া উচিত। এবং অনেক ক্ষেত্রেই যেটা একটা প্রবলেম আমি দেখছি সেটা হচ্ছে টোকেনিজম। বিভিন্ন ধরনের গ্রুপ হচ্ছে ইটস মোর টু টিক দ্য বক্সেস, যে আমরা এই রিপ্রেজেন্টেশন এই সব গ্রুপকে ডাকা হয়েছে কনসালটেশনে, বাট ইভেনচুয়ালি ইট ইজ অলরেডি ফরগন কনক্লুশন যে আমরা এটা কি করবো। ইউ নো হোয়াট আই মিন? সো আই থিঙ্ক দ্যাট ইজ টু মি আ প্রবলেম। মানে এখন এটাকে মানে ওইভাবে কিভাবে বিভিন্ন এবং ল ইউজের মধ্যে দিয়ে কিভাবে সবগুলো গ্রুপের কতটুকু যাবে, I really don't know. Actually, I'm investigating this myself. তো আমি ঠিক বলতে পারছি, তবে ডিকলোনিয়াল এর বিষয়টা একটা খুবই ইন্টারেস্টিং, যে আসলে ইট ডিপেন্ডস অন অনেক ক্ষেত্রে, যেটার জন্য বললাম যে ইদানিং কিছু কিছু লেখা আমি রিভিউ করলাম, কিন্তু অ্যাজ এ রিভিউয়ার আই শুড নট বি মেনশনিং টু মাচ অ্যাবাউট দিস, বাট মেবি কয়েকটা কথা বলতে পারি, কারণ ডিকলোনিয়াল হিসাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে ইসরায়েলটাকে, দিস ইজ লাইক দিস ডিকলোনিয়াল, রাইট? আই মিন, বাট আমি জানি না, আমার 2017 সালের মনে হয় এর আগে প্যারাডক্স অফ রেকগনিশন একটা লেখা আমার, যেখানে আমি বাংলাদেশে লিগ্যাল রেকগনিশনের যে প্রসেসটা এবং এই প্রসেসটা কিভাবে হিজড়াদেরকে একটা বিকলাঙ্গ ক্যাটাগরি হিসেবে, ডিসকোর্স অফ ডিসেবিলিটি হ্যাড টু বি মোবিলাইজড ইন অর্ডার ফর হিজড়া টু বি রেকগনাইজড, রাইট? এবং কিভাবে এই এই এন্টায়ার প্রসেসটা মানে আনফোল্ড করলো, সেটা নিয়ে আমি দেখাই, তো আলোচনা করি ওখানে। সো আই ফিল দ্যাট ওই ধরনের প্রবলেমটা, যেটা আমি বলবো যে পাওয়ার স্ট্রাগল, there is a lot of power struggle, but I think that it is also not unique or মানে সারপ্রাইজিং। এটা যে কোনো মুভমেন্ট বিল্ডিং এর ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু যেটা একটা সমস্যা, যে আমাদের দেশে মেইন স্ট্রিম যেই আন্দোলনগুলো, আই ডোন্ট নো ইফ দেয়ার এনি মুভমেন্ট দ্যাট ক্যান বি ডেসক্রাইবড এজ মেইন স্ট্রিম, বাট যদি থেকে থাকে মোটামুটি যে আরেকটা সামাজিক গ্রহণযোগ্যতা আছে, ঠিক আছে, হয়তো বা যৌন সংখ্যালঘু বা এই ধরনের বিষয়ে সামাজিক গ্রহণযোগ্যতা ঠিক সেই রকম নাই, যেরকম হয়তো অন্যান্য বিষয়ে এক ধরনের গ্রহণযোগ্যতা। এইখানে যে সলিডারিটি বা একসাথে কাজ করবার বিষয়গুলো আমাদের এখানে একদম কম। I don't see that আমাদের দেশে mainstream feminist movement has anything to do with LGBTQ. There is a way in which they want to shy away from. So এগুলো আমি মনে করি can be interesting বিষয় দেখার জন্য। এবং আমরা যদি অন্য দেশের ক্ষেত্রে দেখি, not that we have to follow other countries. I'm against the idea of like a teleological pathway যে অন্য দেশকে আমাকে ফলো করতে হবে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় feminist movement has paved the way, এবং সেইটার যে মানে মাইলস্টোনস বা যে ডিরেকশন, সেগুলো পরবর্তীতে বিষয়টা অনেকটা ওই রকম ভাবে। সো ওই মুভমেন্ট বিল্ডিং এর বিষয়গুলোর ক্ষেত্রে অন্যান্য গ্রুপের সাথে আরো বেশি কোয়ালিশন করা এবং সিনার্জি তৈরি করা, এই জিনিসটা আমার কাছে মনে হয় দেয়ার আর নট মেনি এফোর্টস ওইভাবে। বরং এখানে যে মডেলটা, এটা একটা ইম্পোর্টেড মডেল। এখন বর্তমানে আমি দেখতেছি যে এক ধরনের মডেল, যে এই মডেলে কাজ করলে হয়তো বা সোশ্যাল লিবারেশন হবে, যেটা হয়তো বা একটা নির্দিষ্ট সমাজের প্রেক্ষাপটে কাজ করছে, নট নেসেসারিলি যেটা আমাদের এখানেও কাজ করবে। সো ওইটাও টু নট টেক ইট ফর গ্রান্টেড দ্যাট এ পার্টিকুলার ফ্রেমিং অর এ মডেলিং দ্যাট ওয়ার্কড এলসওয়্যার, এলজিবিটি এইভাবে যদি দেখি, এটা এখানেও কাজ করবে। সো ওইটা সম্পর্কে মাইন্ডফুল হওয়া, টু নট
এবং আরেকটা বিষয় হচ্ছে কি যে একাডেমিক এবং অ্যাক্টিভিস্ট এই ডিভাইডটা ফলস, এটাকেও ইয়ে করা না, যে এঙ্গেজ করা ক্রিটিক্যালি এবং দুইটাকে কিভাবে ইয়ে করা যেতে পারে। I don't know, আমি মেবি a little bit flippant, but এটা তো আমি জানি না কিভাবে করা যেতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় এগুলো কিছু কিছু ইস্যুস দ্যাট নিডস টু বি টেকেন সিরিয়াসলি, যে একসাথে। ইট ইজ সারপ্রাইজিং দ্যাট মানে মেইন স্ট্রিম অর্গানাইজেশন নো সো লিটল অ্যাবাউট এই কমিউনিটিস। এটা একটা অলমোস্ট একটা কুকুনের মধ্যে আছে, ভ্যাকিউমের মধ্যে। যারা এই কমিউনিটির সাথে যুক্ত এরা বাদে বাইরে খুব কম জানে এবং ওই সিনার্জিটা নাই। সো ওয়েল আই থিঙ্ক নট নেসেসারিলি, অনেক ক্ষেত্রে এটা তো অবশ্যই আমরা এটা একটা ক্লাসিক ক্রিটিক, পলিটিক্যাল ইকোনমি অফ ক্রিটিক আমরা করতেই পারি, যে কোনো ফান্ডিং ক্যাপিটালের ফ্লো। বর্তমানে বাংলাদেশে এখন মানে পুঁজির যদি ইনজেকশন দেখেন আপনি, আমার মনে হয় বাংলাদেশের হিস্ট্রিতে কখনো এতটা পুঁজি এই ফিল্ডে সার্কুলেট করানো যতটা এই মুহূর্তে করছে। তো এটাকে আমরা বিভিন্নভাবে রিড করতে পারি না, বাট বাট এখানে অনেকভাবে দেখা যেতে পারে। একটা মোটাভাবে আমি এক ধরনের অ্যানালাইসিস করে বলতে পারি যে ইটস অল অ্যাবাউট capitalist expansion and so on and so forth, but there has to be also enabling factors. মানে এই communities on the ground can subvert in all sorts of ways. They can take the resources and can then put them to strategic use. যেমন NGOs, যখন আমরা NGO এর সঙ্গে কথা বলছি, অবশ্যই I am totally agreeing with some of these critiques, but NGO স্পেসটা এইগুলো কিন্তু অনেক ক্ষেত্রে কমিউনিটি বিল্ডিং এর জন্য মানে সাইট হিসেবে কাজ করছে, ইরোটিক ট্রানজাকশনের সাইট হিসেবে কাজ করেছে। মনে করেন যে একসাথে ইয়ে হয় যে সিবিও গুলা বা ডিআইসি গুলা, ডিআইসিস আর অফকোর্স দে ওয়ার ড্রপ ইন সেন্টার, উই ক্যান ক্রিটিক, আই ক্রিটিক মাইসেলফ আর্লিয়ার, না যে এপিডেমিওলজিক্যাল ক্যাটাগরি প্যাথোলজাইজেশন কিভাবে সিঙ্গুলার করা হলে অ্যাট রিস্ক কমিউনিটি, বাট দিস স্পেসেস অলসো সার্ভড as critical nodes in organizing communities, in giving them a different kind of an identity. We can critique some of these identities, but it also, I think, played some kind of enabling roles. So I don't have a clear position myself, and I don't want to pretend that we should or not. So, and to some extent, it's difficult to do organizing unless there is any support না। So ওইটা তো অবশ্যই এখন তো সব ধরনের আন্দোলনে অনেকটা ওইরকম হয়ে গেছে। এক্ষেত্রে I don't know, honest, I don't have answers to everything, but আমি মনে করি যে আমি একভাবে দেখে এটা পুরোটাই, এটা নিলে টাকা নিলে সবটাই নষ্ট হয়ে গেছে। I don't see it that way. এটা কিভাবে ব্যবহার করছে মানুষ, না অনেক ক্ষেত্রে I think there are all sorts of ways people can subvert টাকাটা নিয়ে আপনি কিভাবে ব্যবহার করছেন। বাট পার্সোনাল ইজ পলিটিক্যাল অলসো, এটা আমি কিভাবে বলতে পারছি না। আর কারো কোনো প্রশ্ন আছে? মনে হয় আর কারো কোনো প্রশ্ন নেই। আমি অনেক ধন্যবাদ আদনানকে। আমার মনে হয় যে আমাদের প্রশ্ন না থাকাও একটা বড় চিহ্ন যে আমরা মোটামুটি আলাপে অনেকগুলো বিষয় অন্তত উঠিয়ে আনতে পেরেছি, এবং সেটাকে একেবারে কোনো সরলীকৃতভাবে একটা উত্তর দিয়ে সবাই আসলো বসলো উত্তর নিয়ে বাড়ি গেল এরকমের একটা জায়গাতে শেষ করিনি। সেটা আমার মনে হয় একটা চমৎকার জায়গা, এবং সেটা নিশ্চয়ই আদনানের একটা বড় শক্তি গবেষক হিসেবে। তাই সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের আলাপে ধৈর্য সহকারে এতক্ষণ যুক্ত থাকার জন্য। এবং শেষ করবার আগে আমার পরিচয়টা দিয়ে শেষ করছি। আমার পরিচয়টা দিয়ে শুরু করতে ভুলে গিয়েছিলাম। আমি অলিউর সান, আমি দ্রিক পিকচার লাইব্রেরিতে গবেষণা বিভাগে কাজ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আপনারা যদি আপনাদের কারো নাম বা ফোন নম্বর বা ইমেল ঠিকানা আমাদের সঙ্গে শেয়ার করতে চান, বাইরে একটা শিট থাকবার কথা, আপনারা সেখানে আপনাদের নামটা টুকে রাখলে আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলোতে আপনাদেরকে দাওয়াত পৌঁছে দিতে পারবো। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আমাদের আগামী শুক্রবার সন্ধ্যা 6:30টাতে আটতলায়, মানে 8 নম্বর ফ্লোরে আমাদের একটা চলচ্চিত্রের স্ক্রিনিং আছে, কোম্পানি দেশ। যদি আপনাদের সময় সুযোগ হয় নিশ্চয়ই আমাদের সঙ্গে যুক্ত হবেন, আমরা আশা করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন। সবাইকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে এবং আদনানকে বিশেষত অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।